আমি আরিফ হাসান, রিসার্চ অ্যান্ড ওয়ার্কশপ সেক্রেটারি অফ ওয়েট ডিবেটিং ক্লাব। আজকের এই সেশন কিংবা ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মাধ্যমে রুয়েট ডিবেটিং ক্লাবের 20-21 কার্যনির্বাহী প্যানেলের ওয়ার্কশপ যাত্রা শুরু হতে যাচ্ছে। অ্যান্ড আজকে আমাদের ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন জিল জাওসান ভিয়া, ফরমার প্রেসিডেন্ট বিউপি ডিবেটিং ক্লাব। আজকে আমাদের ওয়ার্কশপের বিষয়টা হবে ক্লাব ক্লাব স্পোর্টস স্পন্সর্স অ্যান্ড পেট্রো ডলার। সো যেহেতু ইতোমধ্যে অনেক বেশি লেট হয়ে গেছে, প্রায় 40 মিনিট লেট, আমরা উই আর অ্যাবসলিউটলি সরি ফর দ্যাট। অ্যান্ড সামনে থেকে আমরা সময়ের ব্যাপারে আরো অনেক বেশি সতর্ক থাকবো। বাট সামহাও যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমি আজকে আর কথা খুব একটা না বাড়াই, জাস্ট একটা কথা বলি, জিল ভাইকে শুরুতে একটু ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ জিল ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যান্ড আই থিঙ্ক অ্যান্ড আই হোপ সেশনটা অনেক সুন্দর হবে। সো জিল ভাই, ওভার টু ইউ, ইউ ক্যান স্টার্ট। আর যিনি আমাদের এই ওয়ার্কশপটা রেকর্ড করার জন্য আছেন, তিনি কাইন্ডলি শুরু করতে পারেন। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, ওদের সরি হওয়ার কিছু নাই, সরি আমি, কারণ আমি লেট করছি। ওরা কিছু লেট করেনি। আমার লেট করার কারণ একটাই, আমার অফিসে একটা মিটিং ছিল। আমার মিটিংটা শেষ করে বাসায় মাত্র ঢুকছি। ওকে। আচ্ছা, আমাকে বলা হয়েছে ফুটবল আহ ক্লাব, পেট্রো ডলার, আইপিএল এগুলো নিয়ে কথাবার্তা বলতে। আমি চেষ্টা করছিলাম অনেক স্লাইড তৈরি করতে, কিন্তু আমি একদমই সময় পাইনি। কারণ এই এই উইকে অফিসে বেশ প্রেশার ছিল আমার। আহ আচ্ছা, যে ধরনের, আমি আমি ভেরি সরি, স্লাইড দিয়ে কথা বলতে পারছি না, কিন্তু আমার মুখে মুখে আপনারা যত ইনফরমেশন পাবেন, আমার কাছে মনে হয় স্লাইড দিলে স্লাইডের দিকে তাকায় থাকার থেকে কথা বলে ইনফরমেশন দেওয়া, আমি জাস্ট গল্পের মতো করে নিব। কনসিডার ইট অ্যাজ এ স্টোরি, খুব বেশি নোট টোট করার কিছু নাই। অনেক ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন গ্যাদার করছি, ইন্টারেস্টিং ইনফরমেশন গুলো শেয়ার করবো। অ্যান্ড প্রবাবলি এইটা আসলে মানে আপনাদের ভালো লাগবে আর কি। এই স্টোরি গুলো শুনতে এত নোট করার কিছু নয়, শুনতে শুনতে দেখবেন এগুলো এগুলো আপনারা খুব ইজিলি এক্সাম্পল দিতে পারবেন। ওকে। সো যেহেতু যদি এটা স্পোর্টস এর ওয়ার্কশপ হইতো, স্পোর্টস এর আড্ডা হইতো, তাহলে আমি অনেক মজা পেতাম এখানে কথাবার্তা বলে। কিন্তু এটা যেহেতু ডিবেট, সো আমার কনক্লুড করতে হবে সবকিছু ডিবেটেই। আহ আর কারোর কোনো ইন্টারেস্টিং বিষয়ে কোনো জানা থাকলে, ফার্দার জিজ্ঞাসা থাকলে, কোনো টিম সাপোর্ট করলে আমাকে বলতে পারেন। ফার্স্টলি আমি আমার স্পোর্টস এর পরিচয় দেই, সেটা হলো আমি একজন কোর ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান। আর স্প্যানিশ লিগে অফকোর্স রিয়াল মাদ্রিদ ভালো লাগে, ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান, ব্রাজিল ফ্যান। আইপিএল, আচ্ছা এখানে আইপিএল নিতে বলছে, আমি আইপিএল এর খুব বড় ফ্যান না, আমি খুব বেশি আইপিএল দেখি না। বাট আমি কথা বলবো মানে মেজর যে টু স্পোর্টস, সেটা নিয়ে ফুটবল এন্ড ক্রিকেট। সো ফার্স্টে যেহেতু আমি ফুটবল বেশি দেখি, ফুটবল সম্পর্কে আমি বেশি জানি, সো ফুটবল নিয়ে আলাপটা শুরু করি। ঠিক আছে। সো আমরা আমরা যদি একদম ফুটবলীয় একটা মানে হিস্ট্রি নিয়ে আলাপ করি, এই পৃথিবীতে আর কি ফুটবলের ইভলভ হইলো কিভাবে, ফুটবল কাদের খেলা, কিভাবে খেলা হয়েছে, এটা নিয়ে আমি একটু ফার্স্টে আলাপ আলোচনা করতে চাই। ঠিক আছে। সো আমরা সবাই জানি যে ফুটবল যখন এইটিজ এর দিকে যখন হয় আলটিমেটলি, তখন আহ, মানে আমরা ইংল্যান্ডে ফুটবলের প্রথম প্রচলন দেখতে পারি। ঠিক আছে। সো ইংল্যান্ডে ফুটবলের প্রচলন হয়, ফুটবল আলটিমেটলি আহ খেলা শুরু হয়। ফুটবলের যে প্রসারটা, মানে বার্থ অফ ফুটবল যদি বলি, সেইটা আমরা আলটিমেটলি ইংল্যান্ডে সবচাইতে বেশি পরিমাণে দেখতে পারি। মানে এরপরে এটা ইউএসএ তে গিয়ে সকার হয়ে যায়। বাট আমি যদি ফুটবলের মেজর রিভলিউশন বলি, ফুটবলের যখন আলটিমেটলি দেখা যায় যে ফুটবল তখন অনেকে পার্টিসিপেট করতেছে, খেলতেছে। আহ বা- কিন্তু মানে কোনো ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস এর কোনো ধরনের বডি আলটিমেটলি আহ আমরা কখনোই দেখতে পারি না। সো এটা প্রথম ফিফা কখন ফাউন্ডেড হয়, ফিফা যখন 1904-এ প্রথমবারের মতো ফিফা ইন্ট্রোডিউসড হয়। ফিফাকে আলটিমেটলি তৈরি করা হয় 1904-এ। তারপরে ফুটবলে যত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সকল কিছু আলটিমেটলি প্রয়োগ করা হয়। এবং এই প্রয়োগগুলো সবসময়, ফুটবলের একটা জিনিস হলো ফুটবলের কোনো নিয়মই কনস্ট্যান্ট না, সবকিছুই আলটিমেটলি পরিবর্তন হইতে থাকে।
এইটার অসংখ্য এক্সাম্পল আছে যেগুলো পরিবর্তন হয়েছে। যেমন ফুটবল যখন প্রথম দিকে ছিল তখন ফুটবল একটা মানে প্রচন্ড রাফ অ্যান্ড টাফ গেম ছিল। লাইক প্রচুর পরিমাণে ফাউল, প্রচুর পরিমাণে ট্যাকেল আমরা দেখতে পারতাম। ট্যাকেল দেখেও আলটিমেটলি কার্ড দেখানো হয় না এমন দেখতে পারতাম। এর পরবর্তীতে এমন ধরনের কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে অনেক ধরনের হার্শ যে রুলস এন্ড রেগুলেশনস সেটা আমরা ফিফায় দেখতে পারি। ফিফার মাধ্যমে প্রথম ইন্ট্রোডিউসড হয়। তারপর যেটা বললাম কোনো আইনি কনস্ট্যান্ট না, সেটার আরেকটা সবচেয়ে বড় এক্সাম্পল হলো অফসাইডের যে রুলস। একসময় অফসাইডের রুলস ছিল 2 জন প্লেয়ার কমপক্ষে তোমার সামনে থাকতে হবে। এর পরবর্তীতে রুলস হয়েছে যে একজন প্লেয়ার বা বডির কোনো অংশ যদি আলটিমেটলি তোমার সাথে থাকে, সাথে না তোমার যদি আলটিমেটলি বডির কোনো অংশ, ডিফেন্ডারের কোনো অংশ, সব পুরো শরীর যদি তোমার পিছনে থাকে তাহলে তুমি অফসাইড। ঠিক আছে। আর এখন বর্তমানে আসছে সেটা হলো যে স্ট্রাইকারের ফুল বডি সামনে থাকলে সেটা অফসাইড। এটা এখনো শুরু হয় নাই, এটা খুব রিসেন্টলি শুরু হবে সামনের প্রবাবলি আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে এটা ইন্ট্রোডিউস করা হবে। সো তারপর 1934-এ ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হয়। এবং ফুটবল ওয়ার্ল্ড কাপে এটা নিয়ে একটু পরে আলোচনা করব, বাট ফুটবল ওয়ার্ল্ড কাপ বিতর্কিত হইতে খুব বেশি সময় আসলে লাগে নাই। 1938-এ ইতালি চ্যাম্পিয়ন হওয়াটা প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সিয়াল, সেটা নিয়ে ফুটবল অ্যান্ড পলিটিক্স আমি আলাপ করবো এটা পরে। কিন্তু ফিফা কি বিশ্বাস করে এখন আসি, মানে এটা তো জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। ফিফা কি বিশ্বাস করে এবং ফুটবলকে কি মানে ফুটবল আলটিমেটলি কিভাবে মানুষজনের লাইফের সাথে পরিপূর্ণভাবে জড়াই গেছে। ফিফার এবং যে কোনো ধরনের ফুটবলীয় বিতর্কের সবচেয়ে বড় প্রিন্সিপাল হইলো ফিফার মোট মানে একটা ওয়ান অফ দা বিগেস্ট পিচ হইলো এভরি প্লেয়ার এভরি ক্লাব আহ, সবাই ইকুয়াল, প্রত্যেকের রাইট আছে পার্টিসিপেট করার। এবং ফিফা ইজ এগেনস্ট অল কাইন্ড অফ রেসিজম, সেক্সিজম, সকলের এগেনস্টে ফিফা স্ট্যান্ড করে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যখন মানে এথনিক গ্রুপগুলো নিয়ে কথা হয়, এই ধরনের জিনিসগুলো নিয়ে আলটিমেটলি যে কোনো সময় যখন কথা হয়, আহ তখন যে প্রিন্সিপালটা সবচেয়ে বেশি রান দেওয়া হয় সেটা হলো প্রত্যেকের পার্টিসিপেট করার রেস বন্ড থেকে শুরু করে সবার মানে খেলায় পার্টিসিপেট করার যে অধিকার সেটা আছে। তারপর যখনই আলটিমেটলি কোনো দলকে যেমন মানে একটা একটা ফেমাস ডিবেট ছিল যে বিশ্বকাপে আমরা দলকে ইনক্রিজ করবো কিনা, এই ডিবেটে আলটিমেটলি মানে এইটা একটা প্রিন্সিপাল হিসেবে রান দেওয়া যায়। তারপর প্রত্যেকটা প্লেয়ার ইকুয়াল যখনই ড্রাগ নিয়ে প্লেয়ারদের ড্রাগ এনহ্যান্সিং পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগস যেগুলো, সেটা নিয়ে ডিবেট করতে হলে সবচেয়ে বড় যে এক্সাম্পলটা সেটা হলো এভরি প্লেয়ার ইজ ইকুয়াল। হ্যাঁ, এবং এভরি প্লেয়ার হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার। অ্যান্ড দর্শকদের উচিত হলো আলটিমেটলি অন্যান্য ইসের জায়গায় রেসপেক্টফুল এগুলাকে মোকাবেলা করা। এইগুলার বিট হওয়ার জন্য আমরা অসংখ্য এক্সাম্পল দেখতে পারি। যে এক্সাম্পল গুলা আলটিমেটলি ক্রিয়েট হয়েছে বা এই এক্সাম্পল গুলা আসলে ফিফা রুলস এন্ড রেগুলেশনস এর মাধ্যমে এই ধরনের জিনিসগুলাকে চেষ্টা করছে কোন একটা জায়গায় নিয়ে আসার, একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড ক্রিয়েট করার। এই জন্য ফিফা 3টা রুলস ক্রিয়েট করে, যেটা যদি আমি ফিফার এথিক্স নিয়ে মানে ফুটবলীয় এথিক্স যেটা নিয়ে প্রচুর ডিবেট হয়, এথিক্স এর জন্য ফিফা 3টা রুলস এন্ড রেগুলেশনস প্রতিষ্ঠা করে। তো ফার্স্টের রুলস এন্ড রেগুলেশনস এর নাম হলো দা ফিফা কোড অফ জিল ভাই, এথিক্স। এইটা, হ্যাঁ বলো। ভাই, আচ্ছা ভাই, ওই তিনটে এথিক্স বলার আগে একটু আমি আপনাকে একটা জিনিস একটু বলে রাখি। সেটা হচ্ছে ভাই, কাইন্ডলি আমাদের মিটিং এর টাইমটা হইলো 12টা পর্যন্ত, বুঝছেন? মানে এর আগেই আসলে শেষ হয়ে যাবে, মানে 12টা বাজতে মিটিংটা অটো স্টপ হয়ে যাবে। তো আপনি আমি এর কাইন্ডলি আগে একটু শেষ চেষ্টা করে দেবো। করেন 12টার মধ্যে র্যাপ আপ করার। আর সরি ফর দ্য শিওর শিওর। ইন্টারাপশন, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে ওকে। তো যেটা আমি বলছিলাম সেটা হলো ফিফার রুলস এন্ড রেগুলেশনস এন্ড কোড অফ কন্ডাক্টের জন্য ওরা 3টা রুল ক্রিয়েট করে। ফার্স্ট ইজ দ্য ফিফা কোড অফ এথিক্স। সো এইখানে ওরা 3টা জিনিসের উপর, 3টা না, অনেকগুলো জিনিসের উপর বিলিভ করে। সেটা হলো ফুটবলের যে কোনো ধরনের
ব্রাইভস থেকে শুরু করে এটা যদি আলটিমেটলি বা এমন ধরনের কোনো কাজ যদি করা হয়, এমন ধরনের কোনো কাজ যদি চোখে পড়ে, তাইলে আলটিমেটলি তার এগেনস্টে এক্সট্রিম অ্যাকশন নেওয়া হবে এবং ব্যানের মতো কাজগুলো এবং ব্যাকগ্রাউন্ড দেখে শাস্তি প্রদান করা হবে। সেকেন্ডলি, ডিসক্রিমিনেশন এন্ড রেসিজমের এগেনস্টে ফিফা সবসময় থাকে। সো যে কোনো ধরনের বর্ণবাদী মন্তব্য করলে এক্সট্রিম শাস্তি এবং নিষেধাজ্ঞা ফিফা দেওয়ার এখতিয়ার রাখে। ঠিক আছে। এরপরে আরেকটা যেটা আছে সেটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা ইন্টারেস্টিং। কনফ্লিক্ট মানে এই ড্রাইভিং এগুলো আমরা সবাই জানি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো ফিফার একটা নিয়ম হলো তাদের অফিসিয়ালসরা যখনই কোনো ধরনের কোনো ম্যাচ পরিচালনা করবে, তার ফাইন্যান্সিয়াল ডিটেলস এবং পার্সোনাল ডিটেলস সবকিছু ডিসক্লোজ করে ফিফার কাছে জমা দিতে হবে। এখন কোশ্চেন ইজ, এটা কেন? এটা হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ওর যদি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিলেশন থাকে হয়তো, বা আলটিমেটলি ওই দলে ওর কোনো ফ্যামিলি শেয়ার আছে, বা অন্যান্য কোনো জায়গায় যে স্পন্সর আছে ওই স্পন্সরের কোনো ধরনের ইনভেস্টমেন্ট অর সামথিং আছে, এমন যদি হয় তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আলটিমেটলি ক্রিয়েট করে। ঠিক আছে। সো এই ক্রিয়েশন গুলা আলটিমেটলি একটা যে ইকুয়াল গ্রাউন্ডস ক্রিয়েট করা, সেই ইকুয়াল গ্রাউন্ডসটা প্রপারলি ক্রিয়েট হয়। ওকে। সেকেন্ড যে রুলসটা আছে সেটা হলো ফিফার ডিসিপ্লিনারি কোড। ফিফার ডিসিপ্লিনারি কোড ইজ ভেরি ইজি। মানে এইটা মানে হলো আমরা ফিফার ইন ম্যাচ যে ধরনের জিনিসগুলা দেখি এবং লিগের মধ্যে যে জিনিসগুলাকে দেখি। ম্যাচের মধ্যে কি কি আছে সেটা হলো আলটিমেটলি রেড কার্ড বা ইয়েলো কার্ড, এই ধরনের জিনিসপাতিগুলা ডিসিপ্লিনারির আন্ডারে পড়ে। ঠিক আছে। বাট সেকেন্ডলি আরেকটা যেটা আছে, এইটা একটু ইন্টারেস্টিং, এটা একটু আহ, মানে মাথায় রাখবেন, সেটা হলো ফিফা ট্রান্সফার ব্যান দিতে পারে। ট্রান্সফার ব্যানটা কি? সেটা হলো আপনি আগামী বছর বা সাম মানে কিছু মৌসুমের জন্য আপনি কোনো প্লেয়ার কেনা বেচা করতে পারবেন না। এটা ক্লাবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। ঠিক আছে। সো এইটা কিভাবে কাজ করে? এটার মানে হইলো এটা কখন কাজ করে, যখন ক্লাবগুলো টাকার প্রলোভন দেখায় বা হিউজ ট্রান্সফার মানি দিয়ে কোনো ধরনের মাইনরকে রিক্রুট করে। ঠিক আছে। যেহেতু এই যে মাইনরের কনসেন্টের যে আর্গুমেন্টটা আমরা দেই, সেই মাইনরের কনসেন্টের আর্গুমেন্টটা ফিফা আলটিমেটলি ফলো করে। হ্যাঁ। কিন্তু ফিফা সবচেয়ে বেশি স্ট্রিক্ট কোন জায়গাতে? ফিফা সবচেয়ে বেশি স্ট্রিক্ট আপনার ইকুয়াল গ্রাউন্ডস তৈরির ক্ষেত্রে, অ্যান্ড এই ব্রাইবারি অথবা ফিক্সিং এর ফিফা খুব মানে কঠোরভাবে এগুলোকে দমন করে। ঠিক আছে। বাংলাদেশের এক্সাম্পলও আছে। আরামবাগ কেসি আলটিমেটলি কি বলে মানে ফিক্সিং এর অপরাধে আলটিমেটলি জড়িত হয়ে 5 জন নিষিদ্ধ হয়েছে। ইন্টারন্যাশনাল এক্সাম্পলের সবচেয়ে বড় এক্সাম্পল হলো জুভেন্টাস। জুভেন্টাস যখন সে ইসে যায়, ও ইতালির সবচেয়ে সাকসেসফুল ক্লাব। জুভেন্টাসের হিস্ট্রির সবচেয়ে বড় ক্রাইসিস হলো যখন ওরা স্পট ফিক্সিং এর একটা অভিযোগের জন্য পুরোপুরি মানে 3 বছর ওরা লিগে ছিল না এবং ওদেরকে, সরি, ওদের 3টা প্রবাবলি লিগ টাইটেল কেড়ে নেওয়া হয় এবং ওদেরকে চ্যাম্পিয়নশিপ মানে সেকেন্ড টায়ার লিগে আলটিমেটলি ওদেরকে ডিমোটিভেটেড করা হয়, রেলিগেট করে দেওয়া হয়। ঠিক আছে। সো এইটা হলো ব্রাইবারি। এবং অন্যান্য জায়গাতেও যে কোনো ভাবে ওরা এই ধরনের এক্সট্রিম ডিসিশন গুলা, চ্যাম্পিয়নশিপে নামায় দেওয়া, ট্রফি কেড়ে নেওয়া, এটা ফিফার এমন ধরনের ইস্যুতে প্রচুর পরিমাণে কমন, এমন এক্সট্রিম স্টেপ গুলাকে নেওয়া। ইনসিডেন্ট গুলা কমন না, বাট স্টেপ নেওয়াটা ইজ ভেরি লজিক্যাল। তারপরে ফিফার আরেকটা হচ্ছে, আরেকটা যেটা আছে, আরেকটাও আছে গেমের আন্ডারে, এটা অনেকটাই পড়ে, যে লজ অফ দি গেম। লস অফ দি গেম প্রচুর পরিমাণে ইভলভ হয়েছে, যত সময় গেছে ইভলভ হয়েছে কিভাবে, এবং এটা ফেয়ার প্লে গ্রাউন্ড ক্রিয়েট করার জন্যই আহ, আমরা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ফিফাতে আলটিমেটলি ইনক্লুড করা হয়েছে। এরপরে কেন ইনক্লুড করা হয়েছে? যেন রেফারি যে কোনো ধরনের ডিসিশন নেওয়া, সকল ধরনের যে কোনো ধরনের স্টেপ নেওয়া আলটিমেটলি ইজি হয়। এন্ড আরেকটা ইন্টারেস্টিং যে জিনিসটা আছে এটার আন্ডারে, সেটা হলো গোল লাইন টেকনোলজি। তো এটা আমরা সবাই মোটামুটি জানি গোল লাইন টেকনোলজি কি, যেটা দিয়ে আলটিমেটলি করে মানে আপনার যেটা দিয়ে বল গোল লাইন অতিক্রম করছে নাকি এটা দেখে। এটা আসলো কিভাবে? এটা আসার কাহিনী হচ্ছে 2010 ওয়ার্ল্ড কাপে জার্মানি আর ইংল্যান্ডের ম্যাচ চলছিল। সো জার্মানি আর ইংল্যান্ডের ম্যাচ চলার সময়
আহ জার্মানি 2-0 আগায় যায়। ইংল্যান্ড প্রথমে 1 গোল পরিশোধ করে, তারপরে আবার যখন আহ তখন ইংল্যান্ড আলটিমেটলি খুব অ্যাগ্রেসিভলি খেলা শুরু করে, প্রচুর অ্যাটাক, এবং ইংল্যান্ডের হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট টিম বলা যায় ওইটাকে, ব্যাকহ্যাম পরবর্তী সময় যদিও। কিন্তু তখন প্রবাবলি ল্যাম্পার্ডের একটা শট গোল লাইন অতিক্রম করে, অ্যান্ড কিন্তু গোল লাইন অতিক্রম করে ড্রপ খেয়ে বলটা বাইরে চলে আসে, রেফারি ওটাকে গোল দেয় না। এইটা নিয়ে মিডিয়াতে প্রচুর ক্রিটিসিজম হয়, প্রচুর সমালোচনা হয়, এবং ফিফাকে প্রচুর পরিমাণে গালাগালি করা হয়। ওই ম্যাচের পর থেকে শুরু হয় গোল লাইন টেকনোলজির যে ইভলভটা, সেই ইভলভটা আলটিমেটলি সম্পূর্ণ পরিমাণে শুরু হয় সবাই মিলে আলটিমেটলি চিল্লাচিল্লি একদম পুরা ফেসবুক, তখন তো ফেসবুক ছিল না, একদম পেপারে লেখালেখি খুব কি বলে সমালোচনা হয় আর কি এটা নিয়ে। সো এর পরবর্তীতে এইটাই বললাম যে এই ধরনের গোল লাইন টেকনোলজি এবং ভারের বর্তমানে ডিসিশন গুলো প্রচুর পরিমাণে ইভলভ হওয়ার জিনিসপাতি আমরা দেখতে পারি, যে বর্তমানে এখন দিচ্ছে যে ক্রিকেটে যে রিভিউ সিস্টেম আছে, ফুটবলেও এমন ভাবে রিভিউ সিস্টেম করবে, অর্থাৎ যদি কোনো রেফারির ডিসিশন আহ ঈদের পছন্দ না হয়, কি বলে কর্মকর্তা অথবা স্টাফদের পছন্দ না হয়, ওইখানে ক্যাপ্টেন আর কোচ রিভিউ নিতে পারবে, যে ডিসিশনটাকে যেন রিভিউ করা হয়। হয়তো রেড কার্ড দিছে, ক্যাপ্টেন রিভিউ নিছে যে এইটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা। সো এইগুলা বেশ মানে এই জন্যই এইটাই বললাম, মানে এটার মোদ্দা কথা তিনটা, আমরা প্রিন্সিপাল রান দিতে পারি এই ধরনের জায়গা থেকে, ইকুয়ালিটির জায়গা থেকে, কোড অফ কন্ডাক্টের থেকে আমরা যে কোনো ভাবে যে কোনো এক্সাম্পলকে ড্রাইভ করাইতে পারি, যে কিভাবে হিস্ট্রিতেও ব্রাইব বা এই ধরনের জিনিসের জন্য ফিফা এক্সট্রিম স্টেপ নিছে। সো যে কোনো ভাবে যে কোনো ধরনের আহ, মানে আনইথিক্যাল কোনো কিছু আহ, যদি আলটিমেটলি আমরা নিয়ে কথাবার্তা বলতে চাই, ডিবেট করতে চাই, বা এগেনস্টে কথা বলতে চাই, আমরা এই ধরনের এক্সাম্পল গুলা ইউজ করতে পারবো। আর সবচেয়ে বড় যেটা আমরা এখান থেকে টেক অ্যাওয়ে করতে পারি সেটা হলো ফিফার কোনো আইন কনস্ট্যান্ট না। ঠিক আছে, যদি আমরা যে কোনো ধরনের ডিবেটে বলা হয় যে এটা তো ফুটবলীয় আইন, এটা তো ফুটবলীয় লস, এটার এগেনস্টে সবচেয়ে বড় আলাপ এটাই, এটা আজীবনই ইভলভ হয়ে আসছে, সময়ের সাথে সাথে ইভলভ হয়ে আসছে। সুতরাং এই ইভলভমেন্টটা আমরা কখনো ঠেকাতে পারবো না। অ্যান্ড এইটা আলটিমেটলি আমরা যদি কনস্ট্যান্ট ধরে নিই, সেটা অ্যাবসলিউটলি ভুল একটা স্টেপ। তারপরে যখন এই ফিফা প্রতিষ্ঠিত হইলো, ফিফা প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই ফুটবলীয় মোটামুটি একটা ক্রেজটা প্রচুর পরিমাণ আমরা দুনিয়া জুড়ে দেখতে পারি। বাট এই ফুটবলীয় যে আলটিমেটলি ক্রেজটা, ফুটবল কেন ক্রিকেট থেকে অনেক বেশি ফেমাস, এটার কারণ হলো লজিস্টিক্যাল কস্ট প্রচুর কম ফুটবলে। মানে ফুটবল খেলতে কি লাগে, একটা ফুটবল, ঠিক আছে, বুট লাগে বা অনেক কোনো কিছু লাগে, এটা প্রবাবলি অনেক পরে। ঠিক আছে, সো ব্রাজিলের যে আলটিমেটলি যে ছেলেটা ফুটবল খেলে রাস্তায়, তার এত বেশি ইকোনমিক্যাল লাগে না, মানে ইকোনমিক্যাল আলটিমেটলি যেই ক্যাপাবিলিটি, সেটা অ্যাবসলিউটলি ওর নাই। তো রাস্তায় মানে পেলের একটা স্টোরি বলে যে ও ফল দিয়ে, মানে ফ্রুটস দিয়ে ও ফুটবল খেলতো, এবং খেলতে খেলতে ও আলটিমেটলি এত পরিমাণে কি বলে স্কিলফুল হয়। সো এগুলো হলো মানে ইন্টারেস্টিং স্টোরি, যেটা প্রত্যেকটা লাতিন আমেরিকান প্লেয়ারের পিছনে আছে। হ্যাঁ, লাইক যখন লাতিন আমেরিকান প্লেয়ারদেরকে বলা হয় যে তোমরা উম, মানে কেন ফুটবল খেলো, রাফিনিয়ার একটা ইন্টারভিউ ইন্টারেস্টিং ছিল, যে ভাই ফুটবল খেলে ওর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ওর ফ্যামিলিকে ইসলাম থেকে বের করে আনতে পারছে। ঠিক আছে, তো ফুটবল চিরকালই সাধারণ মানুষের খেলা ছিল। ক্রিকেটের কথা যদি বলি, ক্রিকেটেরটা হলো, ক্রিকেটকেও বলা হয় ভদ্রলোকের খেলা। এটার কারণ হইলো এটা অনেক পোশাকি গেম, মানে এটার ফার্স্টলি এটার কস্ট প্রচুর বেশি, এবং ওইখানে যারা এলিট মানুষজন আছে, যারা প্রচুর পরিমাণে টাকা পয়সা ছিল, হ্যাঁ, সো গলফের মতো আলটিমেটলি তারা ক্রিকেটটাকেও বেশ এনজয় করতো এবং ক্রিকেটটাকে তারা বেশ খেলতো। কিন্তু এটা বললাম যে ফুটবলের এমন ধরনের কোনো কিছু লাগে নাই। কিন্তু এই যে যখন লাগে নাই, এবং ফুটবল যখন একটা কমিউনিটি বিল্ড আপের জন্য আলটিমেটলি হেল্প করা শুরু করে 19th সেঞ্চুরি থেকেই, এইটা থেকে শুধুমাত্র তাই না, ব্রাজিলেও পরবর্তীতে যে কোনো ধরনের ড্রাগস, যেখানে ওখানে যখন ইলিগাল ড্রাগস অনেক বেশি, এই ধরনের জিনিস কি বলে ক্রাইম রেট অনেক বেশি, তখন ফুটবলকে একটা এসকেপ রুট হিসেবে
তৈরি করা হয়। অর্থাৎ এই ফুটবলে যদি বিজি থাকো তাহলে সোশ্যাল অ্যাওয়ারনেস, কি বলে, সোশ্যাল রিফরমেশন বেশি ভালোভাবে ইজিয়ার ভাবে ক্রিয়েট হবে, ওর জন্য ফোকাস অন্যদিকে যাবে। সো এইটা আলটিমেটলি ফুটবল এর প্রসারেও প্রচুর পরিমাণে হেল্প করে। বাট যখন এই যে বললাম, তখন প্রসার হইতে থাকে, ফুটবলের কমিউনিটি বিল্ড হইতে থাকে, তখন একদল গ্রুপ অফ ওয়ার্কার্স 1857-এর দিকে, তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে, ওয়ার্কার প্রচুর বেশি, তাদের ওয়ার্কলোড প্রচুর বেশি, কিন্তু তারা ফুটবলের মাধ্যমে আলটিমেটলি তাদের এনজয়মেন্টটাকে খুঁজে নিত। সো এই এনজয়মেন্ট থেকেই শেফিল্ড ফুটবল ক্লাব তৈরি হয় 1857-এ। ঠিক আছে? এবং ওই তখন হইলো ক্লাব কালচারের একটা প্রতিষ্ঠা আমরা আহ দেখতে পারি বর্তমান পৃথিবীতে। সো এই ক্লাব কালচার থেকে প্রথম ফুটবলীয় যে কাপ, সেই কাপটা হলো এফএ কাপ। এইট 1871 থেকে 1872-তে। তো বর্তমানে যে এফএ কাপের চ্যাম্পিয়ন থাকে, গত বছর আর গত বছরের আগের বছর ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। তো যখন চ্যাম্পিয়ন হয় তারা ইউরোপা লিগ খেলার সরাসরি সুযোগ পায়। তো এফএ কাপ সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট, সবচেয়ে প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। এরপর আছে ইএফএল কাপ। সেটা হলো ইএফএল কাপ। ইএফএল মানে হলো যে ইংলিশ ফুটবল যে লিগটা, ইংলিশ ফুটবল লিগ আলটিমেটলি তৈরি হয় এইটিন 1888-এ। হ্যাঁ, তখন প্রথমবারের মতো আমরা ইএফএল কাপ আলটিমেটলি দেখতে পারি। ওইটা বর্তমানে যেটা আছে ইপিএল, তখন ছিল ইংলিশ ফুটবল লিগ, এটার নাম হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ 1992-তে। এরপর 1992-তে আলটিমেটলি যখন এটা ইপিএল ক্লাব তৈরি হয়, তখন প্রচুর পরিমাণে ব্রডকাস্টিং, ইনভেস্টমেন্ট, সবকিছু আলটিমেটলি আমরা ফুটবলে প্রচুর পরিমাণে দেখতে পারি। অর্থাৎ এইটা একদম ফুটবলকে পরিপূর্ণভাবে কমার্শিয়ালাইজ এবং সম্পূর্ণভাবে ক্যাপিটালিস্ট করা হয় আপনার ইসের সময়, ইপিএল যখন ইন্ট্রোডিউস হয় এরপর থেকে। কিন্তু পেমেন্ট স্ট্রাকচার, প্রফেশনাল ভাবে খেলাটা আহ শুরু হয়েছে 1880 to 1890 থেকে আলটিমেটলি। অর্থাৎ তখন থেকে মানুষজনের ফুটবলকে মানুষজন তখনও মানুষের একটা প্রফেশন হিসেবে আলটিমেটলি নেয় নাই, কিন্তু তখনও পেমেন্ট স্ট্রাকচার আলটিমেটলি ক্রিয়েট হয়েছে। যখন ইংল্যান্ডে, এখন আমি ফাউন্ডেশন অফ ক্লাবস গুলা নিয়ে কথা বলি, যে কিভাবে আলটিমেটলি যে ইগুলা ছিল, আহ, বিখ্যাত যতগুলা ক্লাব আছে এই ক্লাবগুলা কিভাবে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, আমি যদি টেক অ্যাওয়ের কথা বলি, ফুটবলের যেই টেক অ্যাওয়ে, সেই টেক অ্যাওয়েটা আপনারা ফুটবলের হিস্ট্রি অফ ফুটবলে, এই যে ফুটবল যে সাধারণ মানুষের খেলা, ওয়ার্কারদের খেলা, এটা যে একদম নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই খেলতে পারে, এবং এইখানে যে প্রত্যেকটা মানুষের পার্টিসিপেট করার অধিকার আছে, এই ধরনের এই এই আলাপগুলো আপনারা ডিবেটে আনতে পারেন। এটা আরো ডিটেইল ভাবে আরো সামনে আপনারা আনতে পারবেন, কিন্তু আমি এখানেই বলতেছি। সেকেন্ডলি, ফুটবলের আলটিমেটলি যেই ঐতিহ্য ব্যাখ্যা করতে আপনারা এমন ধরনের এক্সাম্পল গুলা, লাইক এফএ কাপের এক্সাম্পল, ইএফএল এর এক্সাম্পল আপনারা চাইলে ইউজ করতে পারেন। সেই সাথে সাথে ফুটবলের ইভলভমেন্টের জন্য আপনারা ইপিএল এর এক্সাম্পল গুলো, মানে ইংলিশ প্রিমিয়ার লিগ 1992-তে যেটা রিব্র্যান্ডিং করা হয়, সেটার এক্সাম্পল গুলো আপনারা আরো বেটার ভাবে দিতে পারবেন বলে আমার মনে হয়। সো যাই হোক, এর পরবর্তীতে ফুটবলে যেটা বললাম, যখন ইংল্যান্ডে হয় তখন আশপাশে এটা আলটিমেটলি ছড়ায় যাওয়া শুরু করে আলটিমেটলি, যে ফুটবলিং যে ক্রেজটা আছে, যে ম্যাডনেসটা আছে, সেটা চারপাশে একদম ছড়ায় যায়। সো এর পরিপ্রেক্ষিতেই 1902-তে, মানে 1902-তে আপনার আহ রিয়াল মাদ্রিদ প্রতিষ্ঠিত হয়। অ্যান্ড রিয়াল মাদ্রিদ প্রতিষ্ঠিত হয় গ্রুপ অফ ফুটবল এনথুজিয়াস্ট, তারা সবাই মিলে রিয়াল মাদ্রিদ ক্লাবটার প্রতিষ্ঠা করে। কিন্তু যখন তারা প্রতিষ্ঠিত হয় তখন মাদ্রিদ ফুটবল ক্লাব নাম ছিল কিং আলফোনসো। তাদেরকে মানে রয়্যাল, মানে ওদেরকে এলিট বলে আলটিমেটলি আহ আহ, উপাধি দেয়, এবং ওই রয়্যাল থেকেই একসময় রিয়াল মাদ্রিদ চলে আসে। তারপরে রিয়াল মাদ্রিদের কথা আসলেই যার কথা সবচেয়ে বেশি আসে, সেটা হলো বার্সেলোনা। বার্সেলোনার প্রতিষ্ঠাটা
অনেক ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হলো জন গ্যাম্বার নামে একটা লোক। উনি মনে করেন যে একটা ফুটবলিং ক্লাব আলটিমেটলি প্রতিষ্ঠা করা দরকার। উনি নিউজ পেপারে অ্যাড দেন এবং নিউজ পেপারে অ্যাড দিয়ে উনি প্লেয়ার রিক্রুট করার চেষ্টা করেন। দ্য থিং ইজ, এই প্লেয়ার রিক্রুট থেকেই আহ, আস্তে আস্তে এটার বার্সেলোনার ইনভলভমেন্ট থাকে। বাট এটা সবচেয়ে যে ইন্টারেস্টিং জিনিসটা, বার্সেলোনার সবসময় কাতালুনিয়ান যে কালচারটা আছে, কাতালুনিয়ান কালচারকে ওরা হোল্ড করে, কাতালুনিয়ান বলে নিজেদেরকে পরিচয় দেয় এবং এই কাতালুনিয়ান কালচারকে আলটিমেটলি ওরা রিপ্রেজেন্ট করে। So, যখনই কাতালুনিয়ার স্বাধীনতার কথা আসে, তখনই বার্সেলোনা একটা প্রাইম এক্সাম্পল হিসেবে আলটিমেটলি নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। শুধু তাই না, যখনই রিয়াল মাদ্রিদ, মানে মাদ্রিদ তো স্পেনের ক্যাপিটাল, রাইট? আর যখন কাতালুনিয়ার ইন্ডিপেন্ডেন্স নিয়ে আন্দোলন চলে বা কোনো ধরনের সিভিল ওয়ারের প্রতিষ্ঠা সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন এই ম্যাচগুলোতে আলটিমেটলি কি বলে, মাইনরিটি, মানে এথনিক কমিউনিটি অথবা মাইনরিটি ভার্সেস কি বলে ন্যাশনাল যারা আছে মেজরিটির আলটিমেটলি একটা ফাইট হিসেবে এটাকে করা হয় বা কি বলে প্রতিষ্ঠা করা হয় বা এটাকে এইটা এইটা দিয়ে আলটিমেটলি পরিচয় করানো হয়। তারপর যদি ইংলিশ লিগের দিকে, বড় বড় ক্লাবের দিকে আসি, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউটন হেলথ, এল ওয়াই আর ক্লাব এটা নামে প্রথম প্রতিষ্ঠিত হয়। এটাও ইন্টারেস্টিং, এটাও প্রতিষ্ঠা করে রেলওয়ে ওয়ার্কার্সটাই, ঠিক আছে? সো রেলওয়ে ওয়ার্কার্সরা মিলে, সবাই মিলে একটা চেষ্টা, ওরা বলে যে আমরা যখন একটা সময় ছুটির দিনে খেলি, আমরা একটা ক্লাব হিসেবে কেন খেলতেছি না। তারপর ওরা একটা ক্লাব প্রতিষ্ঠা করে ম্যানচেস্টার ইউনাইটেড, ওইটাকে আলটিমেটলি তারা অনেকদিন ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু তারা একটা মেজর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করে। সো জন হেনরি ডেভিস, যখন ফাইন্যান্সিয়াল লিমিটেশন আছে, তখন ও সেভিয়ার হিসেবে দাঁড়ায় এবং আলটিমেটলি ও ইউনাইটেডকে ফিরায় আনে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে এবং ও ক্লাবটাকে টেক ওভার করে। এবার আসছি লিভারপুলে। লিভারপুল হলো ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যানাদার ফেমাস ক্লাব, যাদের হিস্ট্রি অনেক রিচ, যাদের প্লেইং স্টাইল থেকে শুরু করে অ্যানথেম অনেক বিখ্যাত। ওদের অ্যানথেম এবং ওদের মতো হলো ইউনেভার ওয়াক অ্যালোন। এইটা যখন মানে এনফিল্ড হলো ওদের মাঠের নাম, এনফিল্ডে একসাথে যখন গায়, এটা একটা অ্যামেজিং অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। কাহিনী হলো, এনফিল্ড বা লিভারপুলের ক্লাব আসলে শুধুমাত্র লিভারপুলই ছিল না। লিভারপুলের ক্লাব দুইটা ছিল, একটা হলো এভারটন আর লিভারপুল। সো ইন্টারেস্টিং কাহিনী হলো, এভারটন আগে প্রতিষ্ঠিত হয় এবং ওদের যেই ধরনের, মানে একই মাঠে যখন আলটিমেটলি এভারটনের মাঠও আলটিমেটলি এনফিল্ড, ওরা এনফিল্ডে আলটিমেটলি খেলতো। কিন্তু এনফিল্ডের যেই মাঠের ওনার ছিল, তার সাথে একটা রেন্টেড ডিসপিউট হয়। ওই যার সাথে রেন্টেড ডিসপিউট হয় তার নাম হলো জন হোল্ডিং। ওই জন হোল্ডিং এর ডিসপিউট হয়, এভারটন এনফিল্ড থেকে বের হয়ে যায়, জন হোল্ডিং লিভারপুল প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এভাবে লিভারপুলের জন্ম হয়েছে। এখনো লিভারপুল আর এভারটনে যখন খেলা হয়, তখন আমরা মানে এটাও এক ধরনের ডার্বি। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি খেলা হইলে আমরা বলি ম্যানচেস্টার ডার্বি, ঠিক আছে? সো এইভাবে আলটিমেটলি আপনাদের আহ, চেলসি এবং টটেনহাম, চেলসি আর আর্সেনাল আর টটেনহাম, প্রবাবলি আর্সেনাল এন্ড টটেনহাম, এটাও অ্যানাদার ডার্বি। সো এইভাবে আলটিমেটলি যখন নিজের শহরের ক্লাবের গুলোর সাথে খেলে, তখন এটাকে আমরা ডার্বি বলি, ঠিক আছে? কিন্তু এইটা বললাম যে ফুটবলের যেই আহ, প্রতিষ্ঠা, এটা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে আলটিমেটলি করছে। লাইক কিভাবে, লাইক জুভেন্টাস সিরিয়ার একটা ক্লাব। সিরিয়া বলতে বোঝানো হয় হইলো ইতালিয়ান যে লিগটা আছে, সেটাকে বলা হয় সিরিয়া। হাই স্কুলের কিছু স্টুডেন্টরা মিলে তুরিনে আলটিমেটলি একটা ক্লাব প্রতিষ্ঠা করে। তারপরে অ্যাজনেলি ফ্যামিলি টেক ওভার করে এইটাকে এবং জুভেন্টাস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। আরেকটা ইন্টারেস্টিং, এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। ইন্টারেস্টিং স্টোরিটা হলো বোকা জুনিয়র্স, আর্জেন্টাইন ক্লাব। ওরা যখন প্রতিষ্ঠিত হয়, ওরা নিজেদের দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই। 1905 সালে ইতালিয়ান কিছু ইমিগ্রেন্টরা আর্জেন্টিনায় যায় ব্যবসা করতে।
তারা সেই সময় একটা ক্লাব গড়ে তোলে, সেটার নামই বোকা জুনিয়র্স। ওদের শিপটা ছিল সুইডিশ সুইডিশ পতাকা বহন করতো। সো বোকা জুনিয়র্স এর ক্লাবের এখনো পর্যন্ত জার্সি ব্লু অ্যান্ড ইয়েলো। ঠিক আছে, এখনো পর্যন্ত ওরা এই জার্সির যেই জিনিসটা আছে সেটাকে আলটিমেটলি তারা ফলো করে। এখন এখান থেকে আমাদের টেক অ্যাওয়ে কি? ফুটবলের ওই যে যেটা বললাম, সবচেয়ে বড় কথাবার্তা যেটা নিয়ে হয়, সেটা নিয়ে হলো একটা ফুটবল ক্লাব তৈরি করা প্রচুর পরিমাণে টাফ। একটা ফুটবল ক্লাবের জন্য প্রচুর পরিমাণে ফান্ডিং লাগে, প্রচুর পরিমাণে কস্টলি। এই যে আলাপটা করা হয়, এই আলাপের এগেনস্টের সবচেয়ে বড় কথাটা এটাই যে ফুটবলের হিস্ট্রি বলে এইটা সাধারণ মানুষদের প্রতিষ্ঠিত হয়েছে, সাধারণ মানুষ দিয়ে আলটিমেটলি এটা তৈরি করা হয়েছে। সো এইখানে প্রচুর পরিমাণে টাকা পয়সা লাগে, প্রচুর পরিমাণে কস্ট হয়। ইটস নট ট্রু। এই ধারণাটা আলটিমেটলি সাধারণ মানুষরাই আলটিমেটলি চেঞ্জ করছে। তারাই আলটিমেটলি বিভিন্ন ভাবে ফুটবলের যে প্রসার বা প্রভাবটা আলটিমেটলি ক্রিয়েট করা, এইটা সাধারণ মানুষদের থেকে মোটামুটি হয়েছে। এখন আসি, এই যে ফুটবল ক্লাব তো তৈরি হয়ে গেল, এখন ফুটবল ক্লাবের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো প্লেয়ার। এই প্লেয়ারদের অনেক ধরনের, অনেকগুলা ক্লাবের অনেক ধরনের রিক্রুটমেন্ট স্ট্রাকচার আছে। ঠিক আছে, এই রিক্রুটমেন্ট স্ট্রাকচার গুলা এক এক ক্লাব এক এক ধরনের জিনিসপাতি আলটিমেটলি ফলো করে। কেমন? এবং কিছু ধরনের ফিলোসফিও এখানে কাজ করে। ম্যাক্সিমাম ক্লাব কি কি ধরনের ফিলোসফিতে বিশ্বাস করে? ম্যাক্সিমাম ক্লাব বিশ্বাস করে একাডেমিক ফিলোসফিতে আলটিমেটলি, যে আমাদের একাডেমি থাকবে, একাডেমি থেকে আমরা প্লেয়ার রিক্রুটমেন্ট করব, আমরা প্লেয়ার আলটিমেটলি তৈরি করব এবং প্লেয়ার তৈরি করে আমাদের ক্লাবগুলোতে খেলাবো। সো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত একাডেমি গুলা কি কি? লা মাসিয়া সবচাইতে বড় একাডেমি, সবচেয়ে বিখ্যাত একাডেমি, সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলাররা ওরা আলটিমেটলি প্রডিউস করছে। সো বার্সেলোনার রিক্রুটমেন্ট মডেল হইলো, ওরা সবচেয়ে বেশি যেটা চেষ্টা করে সেটা হলো একাডেমিক প্লেয়ার যারা আছে তাদেরকে আলটিমেটলি রিক্রুট করা এবং তাদেরকে আলটিমেটলি তাদের দলে খেলানো। এক্সাম্পল কি কি হতে পারে? জাভি, ইনিয়েস্তা, আহ মেসি, লামাসিয়ার প্রোডাক্ট, তারপর হালের লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, এভরিওয়ান লামাসিয়া থেকে উঠে আসছে। সুতরাং একটা ইসের ফুটবলের সবচেয়ে বড় প্রাইম এক্সাম্পল এবং প্লেয়ার সাপ্লাইয়ের প্রাইম এক্সাম্পল হইলো একাডেমিক থেকে প্লেয়ার তুলে আনা, এবং এটা লেস কস্টলি হয়। সো একাডেমি তৈরি করলে দুইটা লাভ হয়। এক, আপনি রেডিমেড খুব বেশি প্লেয়ার পেয়ে যাবেন। সো রেডিমেড প্লেয়ার যখন পাবেন তখন আপনার আহ, কি বলে বা বাইরে ট্রান্সফার ফি দিয়ে, টাকা পয়সা দিয়ে প্লেয়ার টেয়ার আনা লাগবে না ইভেনচুয়ালি। ঠিক আছে, সো এই মডেল ফলো করে, এবং সেকেন্ড যে লাভটা হয় সেটা হলো বড় বড় ক্লাবের কে প্লেয়ার সাপ্লাই দেওয়াও একাডেমিক স্ট্রাকচারের একটা বড় কাজ বলতে পারি আমরা। কিভাবে? অনেক ক্লাব এই একাডেমিককে একটা বিজনেস মডেল হিসেবে ফলো করে। এক্সাম্পল কি কি? অ্যাটলেটিকো মাদ্রিদ, স্প্যানিশ লিগের একটা ক্লাব; বরুসিয়া ডর্টমুন্ড, বুন্দেসলিগার একটা ক্লাব, উইচ মিনস জার্মানির; তারপরে মোনাকো, আয়াক্স। এই সবগুলা সবাই কি করে, এরা একাডেমিকটা প্রচুর হেভি, প্রচুর পরিমাণে আলটিমেটলি রিচ, প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আলটিমেটলি তারা প্রডিউস করছে। অ্যাথলেটিকো গ্রিজমান প্রডিউস করছে, বরুসিয়া ডর্টমুন্ড বর্তমানে ওসমান দেমবেলেকে প্রডিউস করছে, যে এবারই ব্যালন ডি'র জিতছে। তারপর আচ্ছা, সানচোর নাম আমি বলতে পারি না, জাডন সানচো বলা যায়, বরুসিয়া ডর্টমুন্ড অনেক ট্যালেন্টেড ছিল। সো এরা সবাই আলটিমেটলি বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসছে। মোনাকো থেকে এমবাপ্পে একসময় মোনাকোতে খেলতো, মোনাকো থেকে তৈরি হয়ে 150 মিলিয়নে সেটাকে পিএসজি তে বেচে দিছে। আয়াক্সে ভ্যান ডি বিক থেকে শুরু করে অনেক বিখ্যাত বিখ্যাত প্লেয়ার আয়াক্সে খেলছে এবং আয়াক্স প্লেয়ার গুলাকে সেল করছে। মানে ওরা প্লেয়ার প্রডিউস করছে এবং হাই প্রাইসে ওদেরকে সেল করছে। এটা সবচেয়ে বড় আরেকটা এক্সাম্পল হলো হল্যান্ডের একটা ট্রান্সফার ফি, আর্লিং হল্যান্ড। ওকে সালসব্রুক থেকে বরুসিয়া ডর্টমুন্ড কিনছে কম দামে, কম দামে কিনে তারপরেও অনেকদিন পর্যন্ত ওকে খেলাইছে, টাইম টাইম দিছে। টাইম দেওয়ার পরে ম্যানচেস্টার সিটি তো ও আহ, মানে খুব ভালো দামে আবার ছেড়ে দিছে। এখানে আমাদের টেকওয়ে মোটামুটি দুইটা। ফার্স্ট টেকওয়ে ইজ, যখন একটা ক্লাবে যখনই বলা হয় যে একাডেমিক স্ট্রাকচার ভালো করব নাকি আমি আলটিমেটলি
প্লেয়ারের কি বলে, আমি অন্যান্য যে কোনো কিছুতে আলটিমেটলি ফোকাস করবো, যে কোনো কিছুই হতে পারে। যখনই এই ধরনের বিতর্কটা হয় তখনই একাডেমিক স্ট্রাকচারের যে ধরনের বেনিফিট গুলা বললাম, এই ধরনের বেনিফিট গুলা আলটিমেটলি হয়, এবং এটা কিভাবে লং টার্ম বেনিফিট ক্রিয়েট করে, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আলটিমেটলি তৈরি করে, এইটা আলটিমেটলি আমরা এই যে কোনো বিতর্কে আনতে পারি। অর্থাৎ একটা স্টার প্লেয়ার আনলে আপনি খুব কম সময়ে সাকসেস পেতে পারবেন, কিন্তু এটা কখনো সাস্টেনেবল হয় না বা লং টার্ম হয় না। সুতরাং এইটা আলটিমেটলি এই জন্য একটা একাডেমিক স্ট্রাকচার তৈরি করা যে কোনো দেশের জন্য বা যে কোনো লিগের টিমের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অনেকে আবার এটা ফলো করে না। যেমন, যেটা বর্তমানে যতগুলা অয়েল মানি বা পেট্রো ডলারের যে আলাপ, এটা আমি একটু পরে করব, যতগুলা ক্লাব আছে লাইক ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে হালের আহ আল নাসের থেকে শুরু করে আপনার চেলসিকেও বলতে পারি আমি, তারপরে নিউক্যাসল ইউনাইটেড, এরা প্রত্যেকেই ফলো করে এটাকে। মানে মানে এটাকে রিয়াল মাদ্রিদ যখন করে এটাকে বলা হয় গ্যালাকটিকোস মডেল, আর ওদেরটাকে বলা হয় অয়েল মানি আর কি। দ্য থিং ইজ, এইটা বলে হইলো যে কিন্তু রিয়াল মাদ্রিদের যে একাডেমিটা লা ফ্যাব্রিকা, সেটাও অনেক প্লেয়ার প্রডিউস করে, প্লেয়ার সাপ্লাই দেয়। বাট দ্য থিং ইজ, রিয়াল মাদ্রিদ কোর বিলিভ করে ও ইয়াং ট্যালেন্ট নিয়ে আসবে ব্রাজিল থেকে, বা বেশি দামে ইয়াং ট্যালেন্ট গুলাকে নিয়ে আসবে, নার্চার করবে, প্রডিউস করবে ভালো ভালো প্লেয়ার হিসেবে, আলটিমেটলি ওরা মোটামুটি ভালোভাবে ওয়ার্ল্ডে কি বলে নিজেদের টিমে আলটিমেটলি সাপ্লাই দিবে। ঠিক আছে। সো রিয়াল মাদ্রিদের যে ইটা আছে, বিটিন কাস্তিয়া, দে আর ভেরি গুড অ্যাজ ওয়েল। তো এইভাবে আলটিমেটলি রিয়াল মাদ্রিদ এভাবে মানে ওরা আলটিমেটলি যতটা বেশি প্লেয়ার তৈরি করে, এটার থেকেও বেশি ইয়াং ট্যালেন্ট কিনে এনে নার্চার করেই করে। আর আমি যদি এদিকে আসি ইসের থেকে, মানে অয়েল মানি ক্লাব গুলা থেকে, ওরা একদম রেডিমেড প্লেয়ার কেনা শুরু করে, এবং এরা অনেক বেশি মার্কেটটাকে পলিউট করে। বাট রিক্রুটমেন্ট স্ট্রাকচারে কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল আছে। এই ইন্টারেস্টিং এক্সাম্পল গুলাকে আমরা ডিবেটে ইউজ করতে পারি। একটা এক্সাম্পল হইলো অ্যাথলেটিকো বিলবাও। ওরা অনলি বাস্টিক যে ধরনের এথনিসিটি যাদের আছে, এদেরকে আলটিমেটলি তারা শুধু রিক্রুট করে, আর কাউকে তারা আলটিমেটলি রিক্রুট করে না। অর্থাৎ রিজিওনাল আইডিওলজির যে কোনো ধরনের ডিবেটে আমরা ধরনের এক্সাম্পল গুলা ইউজ করতে পারি, যে এথনিসিটি এই ফুটবলে কেন খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। অ্যাথলেটিকো বিলবাও প্রচুর সাকসেসফুল, ঠিক আছে, 10 বছরেরও উপরে ওরা স্প্যানিশ লিগে খেলছে, 10 বছর থেকে আরো বেশি, আমি এক্সাক্ট ডেট জানি না, বাট অনেক দিন ধরেই ওরা স্প্যানিশ লিগে ইভেন্চুয়ালি খেলছে। আরেকটা ক্লাব আছে চিভাস, মেক্সিকোতে, ওরা শুধুমাত্র মেক্সিকান প্লেয়ারকে আলটিমেটলি করে, রিক্রুট করে। কিন্তু এই যে যেটা বললাম, আরেকটা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম বাস্তিক প্লেয়ার, সেটা রিয়াল সোসিয়েদাদ তো ফলো করতো, কিন্তু একসময় তারা দেখে যে এইভাবে করে তারা সাস্টেন করতে পারছে না ফাইন্যান্সিয়ালি, তখন তারা এই ধরনের প্রজেক্ট থেকে বের হয়ে আসে। এই ধরনের প্রজেক্ট থেকে বের হয়ে তারা এখন বাইরের প্লেয়ারও রিক্রুট করা শুরু করছে। আয়াক্স, যে ক্লাবের নামটা আগেও বলছি, ওরা বিলিভ করে একাডেমি ফার্স্ট, মিনস ও বাইরের কোনো প্লেয়ার কিনবে না, ও একাডেমিক প্লেয়ারদেরকে ও ফার্স্টই আলটিমেটলি প্রায়োরিটি দিবে। তারপর সে, কিন্তু একাডেমি যে সবচেয়ে পরিমাণে ভালো, এইটা আসলে প্রচুর পরিমাণে প্রয়োজন, ভালো অফকোর্স প্রচুর পরিমাণে প্রয়োজন, একমাত্র পন্থা এটা সত্যি না। যেটা আপনারা একাডেমিক অল্টারনেটিভ হিসেবে আপনারা দিতে পারেন, সেটা হলো যেটা ব্রেনফোর্ড করা শুরু করে 2016 সালে। ওরা ওদের একাডেমি বন্ধ করে দেয়, ওরা বলছে আমাদের একাডেমি থাকবে না। রাদার আমরা যারা যেই ইগুলা কি বলে, প্লেয়াররা খুব বেশি পরিমাণে আপনার আছে, কি বলে, আননোটিসড আছে, বা আন্ডার রেটেড, একদম এক বাংলায় বলতে পারি, ওই প্লেয়ার গুলোকেও রিক্রুট করে ওদের বি টিমে খেলায়। বি টিমে থেকে ওদের ফ্রন্ট লাইনে প্লেয়ার গুলোকে প্রডিউস করে। ইভান টনি, হ্যাঁ, এমবোমো ইউনাইটেডের, এদেরকে ব্রেন্টফোর্ড প্রডিউস করছে এই মডেল নিয়ে, ঠিক আছে। এবং ওরা এইটার মানে 2016 সালে ওরা চ্যাম্পিয়নশিপে ছিল। এর পরবর্তীতে ওরা খুব দ্রুত সময়ের মধ্যে 2020-এর দিকে ওরা ইংলিশ প্রিমিয়ার লিগে ঢুকে পড়ে। আরেকটা আছে ফুটবল, বর্তমানে যেটা হচ্ছে ফুটবল এখন একটা গেম নাই, এটা হয়ে গেছে একটা ম্যাথ, ঠিক আছে। তো এফসি মিডজিল্যান্ড নামে একটা ক্লাব, এই ক্লাবটা ডাটা অ্যানালিটিক্স দিয়ে ওরা প্লেয়ার কেনা শুরু করে। মিন্স ইউথ প্লেয়ারদের মধ্যে কত গোল, কত অ্যাসিস্ট করছে, কত পরিমাণে পেস আছে, কত পরিমাণে ভালো করার চান্স আছে, এগুলো তারা
অ্যানালাইসিস করে এইটা আলটিমেটলি তারা ইন্ট্রোডিউস করে। আর কিন্তু এইটার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা সবচেয়ে বড় এক্সাম্পল প্রবাবলি ক্লপ, লিভারপুলের কোচ ছিল, এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের কোচ ছিল। ও এই ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে ও প্লেয়ার রিক্রুটমেন্ট করা শুরু করে। কৌতিনহো, সালা এদেরকে ও রিক্রুটমেন্ট করে এবং প্রচুর পরিমাণে সাকসেস আলটিমেটলিও পায়। প্রবাবলি কৌতিনহো, আমি একটু ভুল বলছি, ক্লপের আগে। ঠিক আছে, বাট ক্লব এমন ধরনের প্লেয়ার গুলাকে প্রচুর পরিমাণে রিক্রুট করে এবং এটা ওদের সাকসেসফুল হইতে প্রচুর পরিমাণে সাহায্য করে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আছে, ফুটবল মাঝে মাঝে পলিটিক্যাল আইডিওলজি হিসেবেও ব্যবহৃত হয়, মানে ক্লাবগুলো। যেমন সেন্ট পাউলি নামে জার্মানিতে একটা ক্লাব আছে, ওরা লেফটিস্ট আইডিওলজিতে বিলিভ করতো। অ্যান্ড ওরা সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে হলো আপনার এন্টি রেসিজম, তারপর আহ, কি বলে ফেমিনিজমে বিলিভ করা বা এই ধরনের জিনিস যারা আলটিমেটলি যে ধরনের প্লেয়ার গুলো আলটিমেটলি অ্যাডপ্ট করতে পারে খুব ইজিলি, এদেরকে ওরা আলটিমেটলি রিক্রুট করতো এবং প্লেয়ারদের মধ্যে ওরা এই ধরনের জিনিসগুলোকে পিচ করার চেষ্টা করতো। সো এইটা হলো ফুটবলের সবচেয়ে বড় 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 যে ধরনের রিক্রুটমেন্ট প্রসেস আছে, সেই ধরনের রিক্রুটমেন্ট প্রসেসের সবচেয়ে ফেমাস ক্লাবগুলোর এক্সাম্পল। কিন্তু প্লেয়ার কিনতে যে জিনিসটা লাগে সেই জিনিসটা হলো টাকা। তো আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, কারো কেউ কি শুনতে বা ই করতে কোনো সমস্যা হচ্ছে বলবেন? শোনা যাচ্ছে বা? হ্যালো? আমার, আচ্ছা শোনা যাচ্ছে রাইট? হ্যালো, কনফার্ম করবেন প্লিজ? জি ভাইয়া আচ্ছা, শোনা জি ভাই যাচ্ছে। শোনা যাচ্ছে আপনার কথা। অনেকক্ষণ ধরে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে বলি। এটা হলো, যেটা লাগে সেটা হলো টাকা। আচ্ছা, স্লাইড গুলো মনে হয় একটু ইন্টারেস্টিং হতো, মানে মনে প্রবাবলি একটু বোরিংই হচ্ছে, বাট কিছু করার নেই আসলে, লিমিটেশন। যেটা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল রুলস গুলো আলটিমেটলি ফিফাও লুক আফটার করে। আহ, সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল রুলস গুলা দেখাশোনা করে হলো উয়েফা, যে ক্লাব গুলার আলটিমেটলি ফাইন্যান্সিয়াল স্পেন্ডিং কেমন, কস্ট কেমন, এগুলো আলটিমেটলি তারা দেখাশোনা করে। সো এটার যেটা বলি, যদি আপনি উয়েফাতে ক্লাব রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনার স্কোয়াড কস্ট রেশিও কমপক্ষে মানে 70% হইতে হবে আলটিমেটলি। মিনস আপনি যত রেভিনিউ আর্ন করবেন, 70% আপনি ব্যয় করতে পারবেন। এটা বছরে বছরে প্রথমে 90, তারপর 80, তারপর 70%। এবং এইটা এবং এগুলোর ভিত্তিতে আপনাকে লাইসেন্স দেওয়া হবে। হ্যাঁ, এবং আলটিমেটলি লাইসেন্সটা যখন উয়েফা লাইসেন্স, আলটিমেটলি উয়েফা চাইলে পলিটিক্যাল রিজনেও, যেমন রাশিয়ার ক্লাবগুলো ডায়নামো জাগ্রেব এর লাইসেন্স বাতিল করছে বিকজ পলিটিক্যাল রিজন। এমন ধরনের অনেক কিছু আলটিমেটলি উয়েফা করতে পারে, বা কস্টের কোনো ধরনের জিনিসপাতি হইলে যদি দেখা যায় যে ওয়েজেস, ট্রান্সফার ফি, এজেন্ট ফি, এগুলা কস্ট থেকে 70%-এর বেশি, তখন উয়েফা চাইলে যে কোনো ধরনের শাস্তি দিতে পারে। ঠিক আছে, সো এইটা উয়েফা শাস্তির কিছু এক্সাম্পলও আছে। রোমা একসময় ওভার স্পেন্ডিং করা শুরু করে, এই ওভার স্পেন্ডিং এর জন্য ওদেরকে পেনাল্টি করা হয়, জরিমানা করা হয়। জুভেন্টাসকে 2023-24 সালে ফলস অ্যাকাউন্টিং দেখানোর জন্য ওদেরকে আহ শাস্তি দেওয়া হয়, ব্যান করা হয় প্রবাবলি চ্যাম্পিয়ন্স লিগ থেকে, আমি নট শিওর এটা, বাট ইয়া করা হয়। সেকেন্ড, আরেকটা যে মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হলো অনেক ধরনের হতে পারে। যেমন প্রিমিয়ার লিগ হলো একটা মেজর আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিভাবে আহ আপনি কখনোই আপনার নেট লস, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো 105 মিলিয়ন এক মানে 3 সিজনের মধ্যে সে ই করবে না, কি বলে 105 মিলিয়নের বেশি আলটিমেটলি সে ই করবে না, লসকে সে ইনকার করবে না। অর্থাৎ কোনো ক্লাব যদি, ধরে নাও আমি এই বছর 110 মিলিয়ন লস করছি, পরের বছর 115,
তারপরে আসে, তো আমার অ্যাগ্রিগেট তো 105 মিলিয়নের কম। তার মানে তখন আমাকে প্রিমিয়ার লিগ কোনো পেনালাইজ করবে না। যদি এর ব্যতিক্রম হয় তাইলে প্রিমিয়ার লিগ আমাকে পেনালাইজ করতে পারে। ওয়ান। সেকেন্ড ইজ, যদি এই ধরনের পেনালাইজ করা হয়, এবং এটা চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড টায়ারের ক্ষেত্রে এটা রুলস হইলো 39 মিলিয়ন। এইখানে অনেক ধরনের পয়েন্ট রিডাকশন থেকে অনেক ধরনের এক্সট্রিম স্টেপ আসলে নেওয়া হয়ে থাকে। যেমন ডার্বি কান্ট্রির প্রবাবলি 15 পয়েন্ট রিডাক্ট করা হয়েছিল। সে তারপরে আর কার কার পয়েন্ট রিডাক্ট করা হয়েছে, আহ, আর আরো আরো কান্ট্রি মানে পয়েন্ট মানে অসংখ্যবার আসলে এইভাবে রিডাক্ট করার এক্সাম্পল আমরা দেখতে পারি, যে পয়েন্ট কেটে দেয়, 3 পয়েন্ট 6 পয়েন্ট কেটে দেয়। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে লা লিগার যে পেমেন্টের স্ট্রাকচারটা, সেটা হলো আপনি ততই খরচ করতে পারবেন যতটা হলো আপনার রেভিনিউ। অর্থাৎ আপনি রেভিনিউ যত আপনি আর্ন করবেন, আপনার যত প্রফিট থাকবে, আপনি সেই প্রফিট অনুযায়ী আপনি ব্যয় করতে পারবেন। এর থেকে বেশি ব্যয় আপনি করতে পারবেন। প্রফিট কিভাবে করা হয়, মানে রেভিনিউ মাইনাস আলটিমেটলি, অ্যাবসলিউটলি সিম্পল, রেভিনিউ মাইনাস কস্ট। হ্যাঁ, মিনস যত রেভিনিউ আর্ন করবে তার থেকে আলটিমেটলি। কিন্তু রেভিনিউর মধ্যে যে প্রফিটটা আমরা বলছি, প্রফিটের মধ্যে ব্যাংক লোনও আলটিমেটলি ইনক্লুড করা থাকে। উইচ মিনস ব্যাংকের যে আমি যে ইন্টারেস্টটা দেই, সেই ইন্টারেস্টটাও কিন্তু প্রফিট থেকে মাইনাস করা হয়ে থাকে, রাইট? সুতরাং আহ, অর্থাৎ কোনো ক্লাব যেন ব্যাংক লোন নিয়ে বা ব্যাংক্রাফট হয়ে না যায়, এটার এগেনস্টে লালিগা এই এক্সট্রিম স্টেপটা আলটিমেটলি নেয়। বুন্দেসলিগা বুন্দেসলিগার ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো 50% প্লাস 1 রুল। আচ্ছা, 50% প্লাস 1 রুলটা কি? 50%+1 রুল মিনস আপনার ওনারশিপ 50% থাকবে লোকাল পিপুলের থেকে, অর্থাৎ যারা, মানে যদি বায়ার্ন মিউনিখের কথা বলি, যারা মিউনিখে থাকে, বরুসিয়া ডর্টমুন্ডে যারা ডর্টমুন্ডে থাকে, এই লোকাল মানুষজনগুলো 50%+1 রুল আলটিমেটলি, প্লাস একজন তারা বোর্ডে থাকবে। ঠিক আছে, শেয়ার হোল্ডার হিসেবে তারা থাকবে। আর 49% অন্যান্য যে কোনো ধরনের স্পন্সর হ্যান বা অন্য যে কোনো যারা আছে তারা আলটিমেটলি থাকতে পারে। ঠিক আছে, এইটা কেন? এটার কারণ হলো, আপনার যদি কোনো প্লেয়ারকে মানুষজন কিনতে না চায়, যারা আপনার কালচারের বাইরে, যারা আপনার এথিক্স এর সাথে যায় না, যারা আপনার কি বলে, প্রবাবলি ন্যাশনাল যে ফিলোসফি আছে সেটার সাথে চায় না, বা রিজিওনাল ফিলোসফির সাথে চায় না, এমন যদি কোনো প্লেয়ার আলটিমেটলি মানুষের মনে হয় তারা রিক্রুট করতে চায় না, তাহলে তারা এটা ভোট করলে 51%-এ লোকাল আইডেন্টিটি গুলাকে আলটিমেটলি ভ্যালু দেওয়া হবে। শুধুমাত্র তাই না, ক্লাব যদি ওভার স্পেন্ডিং করতে চায়, ক্লাব যদি আহ, কি বলে, যে কোনো ভাবে আলটিমেটলি কোনো এক্সট্রিম ডিসিশন নিতে চায়, ফ্যানরা এটার এগেনস্টে ভোট করে সেটাকে স্টপ করতে পারে। অর্থাৎ ফ্যানদেরই আলটিমেটলি সবচেয়ে বড় ইটা আছে আর কি, এই ধরনের যে কি বলে, রাই থেকে শুরু করে ফ্যানদের সবচেয়ে বেশি পরিমাণে ইনভলভমেন্ট আলটিমেটলি এখানে আছে। সো দ্য থিং ইজ, ফ্যানদের ইনভলভমেন্ট যদি আমি বলি, কারা করার চেষ্টা করে, ফ্যানদের ইনভলভমেন্ট কারা বাড়ানোর চেষ্টা করে। ফ্যানদের ইনভলভমেন্টের মধ্যে সবচেয়ে এনরিচ ফ্যান ক্লাব হলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। তাদের মেম্বারশিপ ফর্ম ক্রিয়েট করে আপনি শেয়ার হোল্ডার হতে পারেন, এবং আপনিও বোর্ড অফ ডিরেক্টরে নিজেদের ওপিনিয়ন গুলো আলটিমেটলি দিতে পারেন। সো ওরাও আলটিমেটলি ফ্যান বেস ভোটিং সিস্টেম বা শেয়ার হোল্ডার সিস্টেমের দিকে ওরা আলটিমেটলি বিলিভ করে। এই জন্যই মানে ফ্যানদের ভোটিং এর কারণেই আমরা রোনালদিনিওকে রিয়াল মাদ্রিদে দেখি নাই, কিন্তু পরবর্তীতে আবার মার্সেলোকে দেখছি। দ্যাটস ওয়াই মানে ফ্যান বেসডের কিছু পজিটিভ দিকও আছে, কিছু নেগেটিভ দিকও আছে। আর রেসিজমের কারণে আমরা রোনালদিনিওকে দেখি না আসলে রিয়াল মাদ্রিদে। কিন্তু যেটা বললাম, পরে তো চেঞ্জ হয়, মার্সেলো রিয়াল মাদ্রিদে রিক্রুটেড আসলে হয়েছে। সো এইভাবেই আসলে যেই ফুটবলের যেই চেঞ্জটা, বা ফুটবলের যেই ধরনের মেজর ফাইন্যান্সিয়াল জিনিসগুলো আছে, সেটা আলটিমেটলি ক্রিয়েট হয়।
কিন্তু এই পৃথিবীতে অসংখ্য ভাবে এই ফাইন্যান্সিয়াল যে জিনিসগুলো আছে, ফাইন্যান্সিয়াল যে রেগুলেশনস গুলাকে আছে, এগুলাকে ফাঁকি দেওয়া হয়েছে আসলে। ঠিক আছে। সো কিভাবে ফাঁকি দেওয়া হয়েছে বা কিভাবে পৃথিবীতে পেট্রো ডলার ঢুকলো এবং পেট্রো ডলার কিভাবে কত বেশি ক্ষতি করলো, কত বেশি লাভ করলো। পেট্রো ডলার এই দুনিয়ায় অনেক আগে থেকেই ছিল। ঠিক আছে। এই এক্সাম্পল গুলো আসলে অনেক বেশি, যে পেট্রো পেট্রো ডলার মানে হইলো, মানে এমন না যে এইটা জাস্ট অয়েল মানি হইতে হবে, বা মানে অফকোর্স অয়েল মানি, কিন্তু শুধুমাত্র যে রাষ্ট্রীয় ভাবে আলটিমেটলি শুধুমাত্র ইনভেস্ট করবে ব্যাপারটা এমন না। বিভিন্ন রকমের এয়ারলাইন্স থেকে শুরু করে কাতার এয়ারওয়েজ আছে, বার্সেলোনার মানে অনেক সময় পর্যন্ত আলটিমেটলি তারা স্পন্সর করছে। অসংখ্য ইগুলাকে তারা আলটিমেটলি অনেকগুলা ক্লাবকে ওরা স্পন্সর করছে, এমিরেটস আছে। তো এমন ধরনের ক্লাবগুলা যারা আছে, তারা এই ধরনের পেট্রো ডলারের যেই কাজগুলো আছে, পেট্রো ডলারের যেই টাকাগুলো আছে, এগুলো কোম্পানির মাধ্যমে ফুটবলে ইনভেস্ট করে অনেক আগে থেকে। ওকে। কিন্তু এইটার রিসেন্ট এক্সাম্পল আসলে আহ, কিভাবে তৈরি হয়, রিসেন্ট এক্সাম্পল আসলে এটা কি কি রিসেন্ট এক্সাম্পল হলো, আমি যদি বলি, আমি পাঁচটা মানে এখানে আসলে আমি পেট্রো ডলার কি লাভ করছে কি ক্ষতি করছে এটা কথা বললে আপনারা বুঝবেন। বাট পাঁচটা, আমি জাস্ট পাঁচটা এক্সাম্পল নিয়ে কথা বলবো। ফার্স্ট এক্সাম্পল, সবচেয়ে বড় এক্সাম্পল, সেটা হলো আপনার ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটিকে আলটিমেটলি, ম্যানচেস্টার সিটি পেট্রো ডলারের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল। ম্যানচেস্টার সিটি কখনো ইংলিশ প্রিমিয়ার লিগে খুব ভালো কোনো ক্লাব বা খুব বড় কোনো ক্লাব ওরা কখনোই আলটিমেটলি ছিল না। অ্যান্ড ওরা যখন কোনো বড় ক্লাব ছিল না বা প্রপার কোনো ক্লাব ছিল না, তখন হঠাৎ করে আহ আহ, আচ্ছা, একটা মিনিট, একটু এক মিনিট সময় দিবেন। আচ্ছা। হ্যাঁ, যেটা বলছিলাম যে ম্যানচেস্টার সিটি হলো সবচেয়ে বড় প্রাইম এক্সাম্পল আলটিমেটলি পেট্রো ডলারের। সো ম্যানচেস্টার সিটিকে 2008 আলটিমেটলি আপনার শেখ মনসুর, যিনি ছিলেন, ও ম্যানচেস্টার সিটিকে কিনে নেয়। এবং এইটার মাধ্যমে ও সিটি ফুটবল গ্রুপ বা সিটি, যেটা আলটিমেটলি তৈরি হয়, সিটি ফুটবল গ্রুপ বর্তমানে শুধুমাত্র ম্যানচেস্টার সিটিকেই ওন করে না, তার অনেকগুলো ক্লাবকে ওন করে। এবং ওরা ইন্ডিয়ান যেই ফুটবল লিগ আছে, ওইটাতে ওরা আইএসএল, ওরাও আলটিমেটলি এখানেও ক্লাব ওন করে, মুম্বাই সিটি, সিরোনা, নিউ ইয়র্ক, মেলবোর্ন। এইটা এমন ধরনের ক্লাবগুলো আলটিমেটলি ওরা প্রচুর পরিমাণে ওন করে। ঠিক আছে। সো এই ওনারশিপ থেকে যখন হয়, তখন ওদের মানে পেট্রোডলার ঢুকলে সবচেয়ে বড় যে ঝামেলাটা, সেটা হলো ওরা মানে এমনিতে ফুটবলের রুলটাকে প্রফিটের টাকাই আমি আলটিমেটলি ইউজ করব আমার প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কিন্তু যখন মানে পেট্রোলার ঢোকা শুরু করে, তখনও এই ধরনের কাজগুলো আসলে খুব বেশি স্ট্রিক্ট ছিল না। ফাইন্যান্সিয়াল যে ধরনের রুলস আছে, এগুলাতে স্ট্রিক্ট ছিল না। এখানে সমস্যাটা হলো বাইরের টাকাগুলো তখন ফুটবলে ইনভেস্ট করা হয়, এবং ওরা আলটিমেটলি প্রচুর দামে দামে প্লেয়ার কেনা শুরু করে। সো এরা ঢুকেই মানে আলটিমেটলি শেখ মনসুর ঢুকেই রবিনো, তেভেস, এগুয়েরো, পরবর্তীতে ডি ব্রুইন, এগুলাকে রিক্রুট করা শুরু করে। স্যামুয়েল এতো প্রবাবলি আলটিমেটলি ম্যান সিটিতে খেলতো। তো এইভাবে ওরা প্রচুর পরিমাণে হাই ক্যালিবার প্লেয়ারকে রিক্রুট করা শুরু করে। এই রিক্রুট করা থেকে শুরু করে এর মাধ্যমে ম্যানচেস্টার সিটি আলটিমেটলি একটা বড় ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। 2012 সালে ওরা চ্যাম্পিয়নশিপ জিতে। 2012 সালে চ্যাম্পিয়নশিপ জেতার পরেও ওরা অনেক বেশি পরিমাণে চ্যালেঞ্জেস ফেস করে, বা
দেখা যেত যে ওদের স্পেন্ডিং শুধু বেড়েই যাচ্ছে, এবং ইএফএল এরও ইপিএল এরও রুলস এন্ড রেগুলেশন হার্ড হচ্ছে। তখন ম্যান সিটি ওর একাডেমিক ফোকাস কিন্তু একসময় দেয়, ওরা ফিল ফোরেন কে ওরা ওদের একাডেমি থেকে প্রডিউস করছে, এবং ওরা স্কাউটিং এর সিটি গ্রুপ প্রচুর ইনভেস্ট করা শুরু করছে। এবং শুধু তাই না, জিরোনায় যে প্লেয়াররা ভালো করে ওদেরকে ম্যানচেস্টার সিটিতে আনা হয় আলটিমেটলি, এটা ওয়ান কাইন্ড অফ প্রমোশন। তো ওরাও আলটিমেটলি ওদের একাডেমিতে একসময় ফোকাস করা শুরু করে এবং লোকাল প্লেয়ার গুলাকে ইনক্লুড করা শুরু করে, ইয়াং ট্যালেন্টদেরকে আলটিমেটলি কেনা শুরু করে। কিন্তু বাজারটাকে সবচাইতে বেশি নষ্ট করে প্যারিস প্যারিস সেন্ট জার্মেন, মানে পিএসজি। ঠিক আছে। সো কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট, মানে আমরা দুনিয়াতে দুইটা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট দেখতে পারি, তার মধ্যে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট একটা, আরেকটা আছে যেটার এক্সাম্পল আমরা বলবো। সো এইটা আলটিমেটলি মানে এইটার সবচেয়ে বড় লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল হলো 2022, যেটা আর্জেন্টিনা জিতলো, রিসেন্টলি হয়ে গেল, এই ওয়ার্ল্ড কাপটাকে প্রমোট করা। এইটার জন্য নাসের আল খেলাইফি পিএসজি কে অ্যাকোয়ার করে, এবং ও পিএসজি এর মালিক ছিল। ওরা অ্যাকোয়ার করার পরেই ও বিগ নেম হিসেবে আহ জাতান ইব্রাহিমোভিচকে কিনে, এবং জাতান ইব্রাহিমোভিচ মোটামুটি ভালোই সার্ভিস দেয় আহ বার্সেলোনা, আহ আচ্ছা, পিএসজি। বাট এইটার মানে এটা আগেও আর কি যে কাহিনী ছিল। নাসের খেলাইফি খুব বেশি সাকসেসফুল হয়েছে, অনেক টাকা স্পেন্ড করে, ব্যাপারটা সত্য না। এইটার এক্সাম্পল হইলো ওই যে আমরা দেখতে পারি বার্সার 4-0 ডাউন থেকে 6-1 ম্যাচ জেতা, ওই সময় কাভানিরা ছিল। এবং এর পরবর্তীতে যখন প্রবাবলি 2016 এইটা, যখন বার্সেলোনা আহ, প্রথম লেগে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে দুইটা লেগ হয়, প্রথম লেগে 4-0 হারে, পরের লেগে 4-6-1 জিতে। সো পরের রাউন্ডে আলটিমেটলি বার্সেলোনা চলে যায়, পিএসজি বাদ পড়ে। এর পরবর্তীতে পিএসজি ক্রেজি হয়ে যায়, একদম পুরোপুরি ক্রেজি। হ্যাঁ, ও নেইমারকে 222 মিলিয়ন দিয়ে কিনে, এমবাপ্পেকে ও এটা আরো দুই সিজন 3 সিজন পরে এমবাপ্পেকে 180 মিলিয়ন দিয়ে কিনে। ঠিক আছে, মোনাকোর অ্যাবসলিউট লাভ। এবং এইটার মাধ্যমে মার্কেট নষ্ট হয়ে যায়। কিভাবে মার্কেট নষ্ট হয়? এত টাকা পেয়ে বার্সেলোনার মাথা ঠিক রাখতে পারে নাই। ঠিক আছে, ও দুটো বুলশিট সাইনিং করে। প্রথম সাইনিং হলো কুতিনহো 160 মিলিয়ন দিয়েও কিনে, কোনো কারণ ছাড়াই। দেমবেলেকেও মনে হয় 120 ওর 130 মিলিয়ন দিয়ে কিনে। কেন কিনে কেউ জানে না, কিন্তু কারণ ওদের কাছে টাকা আছে, 222 মিলিয়নও পাইছে। তো ও ইচ্ছা মতো খরচ করা শুরু করে। তখন রিয়াল মাদ্রিদে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো আসে 94 মিলিয়ন, ইফ আই এম নট রং, সরি 100 মিলিয়নে, না 94 মিলিয়নে, গ্যারেথ বেল 100 মিলিয়নে আসছে। 94 মিলিয়ন ছিল তখন হিস্ট্রির হাইয়েস্ট ট্রান্সফার। পরবর্তীতে গ্যারেথ বেল 100 মিলিয়নে আসে, হিস্ট্রির হাইয়েস্ট ট্রান্সফার। এটাকে চেঞ্জ করে পল পগবা 105 মিলিয়নে ম্যানচেস্টার ইউনাইটেড আসে জুভেন্টাস থেকে, তখন হিস্ট্রির হাইয়েস্ট। এটাকে সব রেকর্ড ব্রেক করে দেয় হলো নেইমার 222 মিলিয়নে গিয়ে। এবং এরপর থেকে প্লেয়ারের দাম যে বাড়া শুরু করছে, যে একটা হিউজ ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন দেখতে পারি, এই ইনফ্লেশনটা কখনোই আসলে ফুটবলিং ওয়ার্ল্ডে আর কমে নাই, প্রচুর পরিমাণে আলটিমেটলি বাড়ছে। সো এইভাবে ফুটবলের মার্কেটটা একসময় পলিউটেড হওয়া শুরু করে। কিন্তু পিএসজি সাকসেসফুল তখনই হয়েছে যখন ডোয়ের মতো প্লেয়ার গুলা, দেমবেলের মতো আলটিমেটলি যারা মোটামুটি একটু আন্ডাররেটেড প্লেয়ারই, তারপর কাভিশ, কাভিশ খেলা, অথবা আমার নাম আমি উচ্চারণই করতে পারি না, ওদেরকে যখন রিক্রুট করে, ওদেরকে যখন ক্লাবে আনে, ইয়াংস্টারদের যখন ক্লাবে আনে, তখন পিএসজি আলটিমেট সাকসেসফুল হতে পারে। এরপরে আরেকটা 3 নম্বর যে এক্সাম্পল, সেটা হলো আচ্ছা না, চেলসি। চেলসি একটা মানে পাগলের মতো, আব্রাহামোভিচ ছিল আলটিমেটলি গ্লাভ স্টেটের। ও রাশিয়ান, কিন্তু ওর মানে অয়েল মানি ওর প্রচুর, মানে রাশিয়ান অয়েল মানি আলটিমেটলি, মানে মিডল ইস্ট অয়েল মানি হইতে হবে এমন কোনো কথা নেই। সো ও পাগলের মতো ট্রান্সফার করে আলটিমেটলি। হ্যাঁ, মানে এবং এর সবটা মুশকিল হলো চেলসির, এর আব্রামোভিচের পরবর্তী সময়েও চেলসির মানে ওর স্কোয়াড ডেপ 50 জন প্রায় প্রায়। ও আশপাশ থেকে শুধু প্লেয়ার কিনে, কোনো ডাটা অ্যানালাইসিস নাই, কোনো কিছু নাই, ও জাস্ট খুশি মনে প্লেয়ার কিনে, প্লেয়ার কেনার পর তারপর এদিক ওদিকেও ছেড়ে দেয়। ঠিক আছে, সো ওদের মানে দ্য থিংস মানে কেন চেলসি যখন বর্তমানে এই স্কোয়াড ডেপ্থের কারণে ওরা ফলাফল পাইছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে। বাট ওই যে যেমন নিকোলাস জ্যাকসনকে আলটিমেটলি নিচে এক মৌসুম খেলাইছে, ছেড়ে দিছে। তো এমন অনেক ধরনের আলটিমেটলি প্লেয়ারদেরকেও কিনছে।
সো এইভাবে মানে পেট্রোডলার যেটা বলছে, পেট্রোডলার আপনাকে যে সমস্যাগুলো করে, ফার্স্ট প্রবলেম ইজ আপনার ওই যে বললাম লং টার্ম প্ল্যান করতে চান দেয় না, শর্ট টার্ম সাকসেস আপনি চান, মার্কেটকে পলিউট করে, বা এই ধরনের যে ধরনের প্লেয়ার গুলা আছে অ্যানালাইসিস করে কেনার দিকে আলটিমেটলি মানুষজন কম মনোযোগী হয়। তারপর আবার সৌদি আরবিয়া আপনার প্রবাবলি 2022-তে নিউ ক্যাসেল ইউনাইটেডকে অ্যাকোয়ার করে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আন্ডারে। এটার কারণ কি ছিল? কারণ ছিল 2030-তে আহ সৌদি ফুটবল ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চায়, অ্যান্ড ওদের ইকোনমিক ডাইভার্সন করতে চায়, অয়েল থেকে ট্যুরিজমকে বাড়াইতে চায় এবং সফট পাওয়ার মোটামুটি ক্রিয়েট করতে চায়। এবং নিউক্যাসল আপনার 2 বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে চলে গেছে। তারপরে এবং ফুটবল লিগ গুলাকে ইউজ করা হয় বিকজ অফ ট্যুরিজম। ফুটবলের ট্যুরিজম অনেক বড় একটা জিনিস। ট্যুরিজম থেকে শুরু করে অ্যাট্রাকশন থেকে শুরু করে গ্লোবাল রিকগনিশন হিসেবে ফুটবলকে হিস্টোরিক্যালি আমরা ইউজ করতে দেখছি। কিভাবে দেখছি? আমরা দেখছি আপনার আহ, যখন সৌদি আরব সৌদি প্রো লিগ গুলাকে প্রচুর পরিমাণে রিব্র্যান্ডিং করে, মানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করে। অর্থাৎ অয়েল মানি শুধুমাত্র খারাপই হইতে পারে ব্যাপারটা এমন না, আপনি একটা আন্ডার রেটেড জায়গাগুলোতে গিয়ে আপনি খুব ভালোভাবেই ফুটবলে ফুটবলের প্রসার করতে পারেন, প্রচার করতে পারেন। ঠিক আছে? সো এইভাবে আপনার ফুটবলে প্রচুর পরিমাণে আহ যে অয়েল মানির যে প্রভাবটা এটা ক্রিয়েট হয়। আমি এরপরে দুটো জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো পলিটিক্স ইন ফুটবল। ফুটবলের হিস্ট্রিতে পলিটিক্সের ইনভলভমেন্ট আমরা প্রচুর পরিমাণে দেখতে পারি। যখন এটার আমি 5টা এক্সাম্পল এখানে ইউজ করব। ফ্রাঙ্কোস নামে একটা স্পেনের ডিক্টেটর ছিল 1939 to 1975। অনেক ডিক্টেটরের বিতর্কে আমরা ওর এক্সাম্পল ইউজ করি। ঠিক আছে? সো ফ্রাঙ্কো মাইনরিটিদের প্রতি বা এথনিক কমিউনিটির প্রতি অনেক হার্শ ছিল। ও মানে আপনার এই হার্শের এক্সাম্পলটা কেমন? লাইক ও বার্সেলোনাকে আলটিমেটলি সম্পূর্ণ পরিমাণে কি বলে প্লেয়ারদের আটক করা, হুমকি ধামকি দেওয়া, এমন ধরনের কাজগুলো প্রচুর পরিমাণে করতো। তো তখনই আলটিমেটলি বার্সা ভার্সেস রিয়ালের খেলা, যে সেন্ট্রালিজম ভার্সেস রিজিওনালিজমের একটা লড়াই, এইটা আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়। সো ফ্রাঙ্কোর সময়টাকে বার্সা অনেক সাফার করে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগে, প্লেয়ার রিক্রুট করতে পারে না, প্রচুর রেফারিং এর খুব বাজে সিচুয়েশন আলটিমেটলি তারা ফেস করে। সেকেন্ড যেটা এক্সাম্পল বলতেছিলাম প্রথমেই, যে ফুটবলের হিস্ট্রি শুরুর সাথে সাথেই ও আহ, মানে কি বলে দূষিত হয়েছে, পলিউটেড হয়েছে। মুসোলিনি ইতালির ন্যাশনাল টিমকে তার প্রোপাগান্ডা অফ ফ্যাসিজম, আমি স্পোর্টসে অনেক ইনভেস্ট করি, আমি অনেক কালচারকে বিশ্বাস করি, আমি অনেক কি বলে স্বাধীনতা দিই মানুষজনকে, এটা বোঝানোর জন্য ও 1938 ওয়ার্ল্ড কাপ আলটিমেটলি পুরোপূর্ণভাবে ইউজ করে। 1934 ওয়ার্ল্ড কাপ পুরোপুরি ভাবে ইউজ করে, ওর হোস্ট করে এবং জিতে, যেটা হেভিলি পলিটিসাইজ ছিল। রেফারিং ডিসিশনকে আলটিমেটলি প্রচুর পরিমাণে করা হয়, প্রচুর পরিমাণে আলটিমেটলি কি বলে ইনফ্লুয়েন্স করা হয়। তারপরে আর্জেন্টিনার প্রথম ওয়ার্ল্ড কাপটাও এই কারণে বিতর্কিত। পেরুকে, ওর তখন ডিক্টেটর ছিল এবং পেরুকে হুমকি দিয়ে বলা হয় আর্জেন্টিনা 6-0 জিতছে, যেটা ওকে পরের রাউন্ডে যাইতে হেল্প করছে। So, এমন ধরনের এক্সট্রিম এক্সাম্পল স্পোর্টসে আমরা প্রচুর পরিমাণে দেখতে পারি। তারপরে আহ, একটা ওয়ারের হিসেবেও আলটিমেটলি ফুটবলকে ইউজ করা হয়। ফুটবলকে একটা মুক্তির আন্দোলন হিসেবে ইউজ করা হিস্ট্রিতে হয়েছে। যখন রেড স্টার বেলগ্রেড আর ডায়নামো জাগ্রেবের আলটিমেটলি হয়, ইউগোস্লাভিয়ার পলিটিক্যাল ব্রেকডাউনের সময় খেলা হয়, তখন ওদের আলট্রাসরা ওই যখন এটা যেহেতু আলটিমেটলি আপনার ইউগোস্লাভিয়া তখন ভেঙে যাচ্ছিল, তখন আলট্রাসরা নিজেদের দেশের রিপ্রেজেন্টেশন নিয়ে সেটা আসে এবং বিভিন্ন ধরনের টিফো আলটিমেটলি দেখায়। শুধু তাই না, ফুটবল এই যে বিভিন্ন ভাবে প্রচুর পরিমাণে আহ কি বলে কমিউনিটির যেই আইডেন্টিটি বা মুক্তির আন্দোলন, যেটা আমি বলছি ফ্রিডম হিসেবে ইউজ করা হয়েছে। এটা সবচেয়ে বড় এক্সাম্পল ইরানিয়ান রেভলিউশন। ইরানিয়ান রেভলিউশন হওয়ার সাথে সাথে মেয়েদেরকে আপনার কি বলে ফুটবল মাঠে নিষিদ্ধ করা হয়। কিন্তু ইন্টারন্যাশনালি ইউএসএ ভার্সেস ইরানের একটা ম্যাচ হয় 1998-এ, তখন ওরা স্টেডিয়ামে গিয়ে এটা একটা প্রতিবাদের ভাষা
বা একটা মুক্তি হিসেবে আলটিমেটলি রিপ্রেজেন্ট করে। তারপর বাট এইটার মানে পলিটিক্যাল ইস্যুর কারণে আমরা অনেক ব্যানও দেখতে পারি। যেমন অ্যাপার্থেইড হওয়ার পরে সাউথ আফ্রিকার একটা রুল ছিল কয়জন কৃষ্ণাঙ্গ প্লেয়ার টিমে নিতে পারবে, কয়জন সাদা প্লেয়ার নিতে পারবে, এই জন্য ফিফার ব্যান ক্রিকেট এবং ফুটবলে ফেস করে। রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে আমরা রাশিয়ার ব্যান আলটিমেটলি আমরা দেখতে পারি। এরপরে আহ এটা এবং ইসরায়েলকেও বর্তমানে ফুটবলে ব্যান করা হবে কিনা এটা নিয়ে আমরা এক্সট্রিমলি ডিসকাশন আমরা দেখতে পারি। ঠিক আছে। সো আরেকটা যেটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং আলাপ, সেটা হলো ফুটবলাররাও যেটা বললাম যে ক্রিকেট নিয়ে যখন বলা হয় ফুটবল কোনো পলিটিক্স এর অংশ না, ফুটবল আমরা ফুটবলের মতোই খেলতে চাই, এইটা আমার কাছে মনে হয় একটা মিথ্যা কথা। ফুটবলের চিরকালই পলিটিক্স ছিল এবং চিরকালই পলিটিক্স দ্বারা মোটিভেটেড, এখানে কোনো ধরনের মিথ্যা নাই। প্লেয়াররাও এখানে প্রচুর পরিমাণে বিলিভ করছে, প্রচুর পরিমাণে আলটিমেটলি তারা, অনেকে আছে এটা দ্বারা অনেকে তারা সাফারারও হয়েছে। কিন্তু এটার অনেক এক্সাম্পল আছে। ফার্স্ট এক্সাম্পল যেটা আমি বলতে চাই, একটা প্লেয়ার ছিলেন, তার নাম হলো উম কি জানি ব্রাজিলিয়ান সক্রেটিস। তখন 1980-তে ব্রাজিলের ডিক্টেটরশিপ চলে। ঠিক আছে। সো কনফুসিয়াস ফিলোসফি সক্রেটিস প্রচার করে এবং ও ক্লাবের ডিসিশন গুলোর জন্য ভোটিং এর অ্যারেঞ্জ করার জন্য পুশ করে। এইটা মিন্স আমি তো দেশে ডেমোক্রেসি আনতে পারছি না, আমি আমার ক্লাবের মধ্যে, আমি আমার টিমে ডেমোক্রেসি আনতেছি। এইটা সক্রেটিস প্রিচ করার চেষ্টা করে। অর্থাৎ একটা প্লেয়ারের ইনফ্লুয়েন্স কত হইতে পারে, একটা প্লেয়ার কত বেশি পরিমাণে একটা ডিসিশনকে বা একটা রিভলিউশন থেকে শুরু করে একটা প্রোটেস্টে করতে পারে। ডিয়েগো ম্যারাডোনা ইজ অ্যানাদার এক্সাম্পল। ও অ্যাবসলিউটলি লেফটিস্ট আইডিওলজিতে বিলিভ করতো, হুগো চাভেজ ফিদেল কাস্ট্রোর আইডিওলজিতে। সো ম্যারাডোনার হ্যান্ড অফ গড নিয়ে আমরা সবাই জানি, ও ইংল্যান্ডের এগেনস্টে 2-1 1986 এর সেমিফাইনাল, হ্যাঁ সেমিফাইনাল আর্জেন্টিনা জিতছিল। ওইটাকে হ্যান্ড অফ গড বলে। এবং হ্যান্ড অফ গড বলে একটা সবচেয়ে বড় কারণ আমরা জানি, কেউ বলে ঈশ্বরের হাত, ঈশ্বরের হাত। এটা কেন বলে? ও ঈশ্বরের হাতটা বলে ও ইনজাস্টিসের এগেইনস্টে ওই হাত দিয়ে গলছিল। উইচ মিনস আর্জেন্ট, আমার যুদ্ধটা না অ্যাবসলিউটলি মনে নাই, আমার যুদ্ধটার নাম মনে নাই। আর্জেন্টিনার ইংল্যান্ডের একটা যুদ্ধ হয় আলটিমেটলি, এবং ওই ওয়ারটা প্রচুর করে এক্সেলারেট করে 86 ওয়ার্ল্ড কাপের আগে। ভাই এবং ফকল্যান্ড ইংল্যান্ড যুদ্ধ। প্রবাবলি, ফকল্যান্ড। হ্যাঁ হ্যাঁ এবং ইংল্যান্ড ফকল্যান্ডটাকে দখল করে নেয়। এইটার প্রতিবাদে ও আলটিমেটলি বলে যে ও তো আমাকে অন্যায়ভাবে করছে, মানে অন্যায়ভাবে আমার ফকল্যান্ড দখল করে নিছে, আমি এটার এগেনস্টে হ্যান্ড অফ গড দিয়ে আমি আলটিমেটলি একটা উইন আমি করছি। ঠিক আছে। তারপরে আরেকটা সবচেয়ে বড় আরেকটা বড় এক্সাম্পল কি স্পোর্টসের, স্পোর্টসের এন্ড পলিটিশিয়ানসদের যেটা বললাম, আহ আচ্ছা আরেকটা আচ্ছা আচ্ছা মনে পড়ছে। সবচেয়ে বড় এক্সাম্পল পলিটিক্স এর হলো, এবং এটা ফুটবলের, যেটা ফুটবল একটা কত বড় টুল হিসেবে ইউজ হইতে পারে, এটার এক্সাম্পল হলো দিদিয়ার দ্রোগবা। আইভরি কোস্ট 2005 সালে ফর দ্য ফার্স্ট টাইম, 2006-এ আমরা যার ওয়ার্ল্ড কাপ দেখতে পাই, ওইটায় তারা কোয়ালিফাই করে এবং ওইটায় কোয়ালিফাই করার পরে দিদিয়ার দ্রোগবা টেলিভিশনে আসে, টেলিভিশনে এসে একটা ভাষণ দেয়। তখন আইভরি কোস্টের সিভিল ওয়ার চলে যে ভাই আমরা ফুটবলটাকে এনজয় করি, আমরা এই ফুটবলে যেভাবে আমরা একসাথে আমরা আইভরি কোস্টকে সাপোর্ট করছি ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য, আমরা দেশটাকে একভাবে আলটিমেটলি সাপোর্ট করি। ঠিক আছে। তো এইটা বলার মাধ্যমে ও একটা সিভিল ওয়ারকে বন্ধ করে দেয়। হ্যাঁ, এমন এক্সট্রিম জিনিসপাতি আলটিমেটলি ফুটবলের মাধ্যমেই হইছে। ঠিক আছে। আহ তারপরে আরেকটা আরেকটা যে বড় এক্সাম্পল, ও ফুটবল এবং পলিটিক্স সাফারার হওয়ার সবচেয়ে বড় এক্সাম্পল হলো মেসুত ওজিল। 2018-এ ও টার্কিশ প্রেসিডেন্ট এরদোগানের এগেনস্টে আলটিমেটলি কথাবার্তাগুলো বলে। বলার পরেই ও রেসিজমের শিকার হয়, জার্মানি ন্যাশনাল টিম থেকে বাদ হয়, আর্সেনালের স্কোয়াডের থেকেও জায়গা হারায়। সবচেয়ে মানে ক্রুয়েল ফুটবলের আলটিমেটলি পলিটিক্স এর কারণে শিকার হওয়া প্লেয়ার হলো মেসুত ওজিল। অর্থাৎ পলিটিক্সকে কখনোই আপনি ফুটবলের সাথে আলাদা করে দেখতে পারবেন না। ফুটবলের প্লেয়ারদের মধ্যেও আলটিমেটলি পলিটিক্যাল আইডিওলজি ছিল। হিস্ট্রিতে ফুটবলারদের ইনফ্লুয়েন্স অনেক বেশি পরিমাণে আলটিমেটলি ছিল।
এবং এইটা ফিউচারেও থাকবে। অর্থাৎ যে কোনো বিতর্কে যে কোনো একটা ফুটবলের ইনফ্লুয়েন্স ব্যবহার করতে আপনারা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারেন। লাস্টের 10 মিনিট আমি কথা বলবো জাস্ট আইপিএল গুলো নিয়ে। আইপিএল হলো, আমরা তো ফুটবলের লিগ সিস্টেম নিয়ে আমরা কথাবার্তাগুলো বলছি, আমরা আসছি এখন ক্রিকেটের লিগ সিস্টেমটাকে নিয়ে। ক্রিকেটের লিগ সিস্টেম ক্রিয়েট হয়েছে আইপিএল এর মাধ্যমে আসলে, ঠিক আছে? সো আইপিএল 2007 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতে, এবং ইন্ডিয়া জেতার পরে ওরা প্ল্যান করে যে ওরা এমন ধরনের ক্রিকেটটাকে ওরা রুল করতে চায়, ওরা আলটিমেটলি ক্রিকেটটার মডার্নাইজ গ্লোবালাইজ ওরা করতে চায়। তখন একটা শর্টার ফরম্যাট ইন্ট্রোডিউস করে যেটার নাম আইপিএল, যেটার ললিত মোদির আন্ডারে বা আলটিমেটলি ললিত মোদির লিডারশিপে আইপিএলটা 2008-এ লঞ্চ হয়। এই লঞ্চ হওয়ার পরবর্তীতে এটাকে কিনে কারা কিনে, ম্যাক্সিমাম টাইম যারা সেলিব্রিটি আছে, বড় বড় আম্বানি আম্বানি থেকে শুরু করে যত বড় বড় বিজনেস আইকন আছে তারা টিম কেনা শুরু করে। এবং টিম টিমের ক্ষেত্রে তারা একদমই এনবিএ, মানে যে আমেরিকান বাস্কেটবল যেটা, এইটার রুলস এন্ড রেগুলেশনস তারা সম্পূর্ণ পরিমাণে ফলো করে। এনবিএ রুলসটা কি? রুলসটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ অকশন। মানে ফ্র্যাঞ্চাইজ অকশন মানে ওই যে যার দাম রেজ করবে, যে সবচেয়ে বেশি বিট করবে, সে সবচাইতে সে আলটিমেটলি প্লেয়ারটাকে পাবে, ঠিক আছে? সো ওটার মাধ্যমে ক্রিকেটে অনেক রিভলিউশন হয়, লাইক চিয়ার লিডার আসে, এমন ধরনের এন্টারটেইনমেন্ট আলটিমেটলি ক্রিয়েট করা হয়। বাট দ্য থিং ইজ, আইপিএল এর মাধ্যমে যে চেঞ্জটা আসে, ক্রিকেটের ফরম্যাটটা প্রচুর পরিমাণে চেঞ্জ হয়। ক্রিকেটে আগে শূন্য শট খেলা, কপি বুক শট খেলা, এগুলোকে রেসপেক্ট করা হইতো। এর পরবর্তীতে আইপিএল আসার কারণে ক্রিকেট গেমটাকে অনেক স্পিড আপ, অনেক এন্টারটেইনমেন্টের একটা মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এইটা প্রতিষ্ঠা করার ফলে যেটা লাভ হয় সেটা হলো ক্রিকেট থেকে রেভিনিউ প্রচুর পরিমাণে আসতে থাকে। বা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হলো অনেক বেশি পরিমাণে জুয়া, অনেক বেশি পরিমাণে গ্যাম্বলিং, অনেক বেশি পরিমাণে স্পট ফিক্সিং, এগুলার প্রসারও প্রচুর পরিমাণে হয়। এই প্রসারটা আইপিএল ইটসেলফ আলটিমেটলি ফেস করে। কি কি ফেস করে? প্রথমে 2000 মানে প্রথমে আইপিএল আলটিমেটলি প্রথম যেই ব্যানটা খায়, সেই ব্যানটা ফার্স্টলি খাই হলো আপনার শ্রীশান্ত নামে একটা প্লেয়ার ছিল আইপিএল এ। সেই শ্রীশান্ত প্রথমে আলটিমেটলি আইপিএল এ ও রুমাল ফেলে দেওয়ার মাধ্যমে ইন্ডিকেশন দিত যে ও স্পট ফিক্সিং আলটিমেটলি করতে চায়। তো 2013-এ ও ধরা পড়ে। অঙ্কিত সাওয়ান, আজিজ চান্দিলা, আহ, এবং এটা আলটিমেটলি ওরা অ্যারেস্টেড হয়, জেল খাটে। এবং জেল খাটার পরেও ওরা আপনার উম, আহ, শ্রীশান্তকে ক্রিকেট থেকে সম্পূর্ণ পরিমাণে ব্যান করে দেওয়া হয়। শুধুমাত্র তাই না, আইপিএল এর চেন্নাই সুপার কিংস সবচেয়ে সাকসেসফুল আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজি, রাজস্থান রয়্যালস এর কোনাররাও এটাদের সাথে ইলিগাল বেটিং এর সাথে রিলেটেড ছিল। এই জন্য ওদেরকে 2 বছরের জন্য ব্যান করা হয়, ঠিক আছে? এবং কাহিনী হচ্ছে এটার কারণটা কি, মানে কেন স্পট ফিক্সিং এত বাড়লো? কারণ যেটা বললাম, ক্রিকেটটাকে অ্যাবসলুটলি এন্টারটেইনমেন্ট, একটা প্রেসার গেম হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। আইপিএল এর পজিটিভ দিক অনেক, মানে ও ইয়াং প্লেয়ারদের টিমে আনে। আপনি আর কোনোভাবেই আলটিমেটলি এত বেশি ভাবে ফরেন প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথে একটা নতুন আন্ডার 17 প্লেয়ার ড্রেসিং রুম শেয়ার করতেছে, এইটা আপনি খুব বেশি পাবেন না। এমন এক্সপিরিয়েন্স আপনি কখনোই গ্যাদার করতে পারবেন না। এইটা আইপিএল সুযোগ করে দিছে। সেইটার মাধ্যমে ইন্ডিয়া অ্যাবসলিউটলি বেস্ট ইন টি20, রাইট? তো এটাই সবচেয়ে বড় কারণ। কিন্তু ক্ষতিগুলা কি কি করছে? ক্ষতিগুলো, আরেকটা সবচেয়ে বড় ক্ষতি, সেটা হলো স্পোর্টস এথিক্স, ক্রিকেট এথিক্স কে, যেটা জেন্টলম্যান গেম ছিল, সেটাকে অনেক বেশি দুর্বল করে ফেলে। এইটার একটা এক্সাম্পল 2008-এ হরভজন সিং শ্রীশান্তকে থাপ্পড় দেয়, যে শ্রীশান্তি 2013-এ নিষিদ্ধ হয়, এবং এটাকে ওকে মানে ক্যামেরায় দেখা যায় যে ও, মানে শ্রীশান্ত কান্নাকাটি করতেছে। তারপর প্রবলি রস টেলর একবার অভিযোগ করে যে ওকে থাপ্পড় মারা হয়েছিল। ইন্ডিয়ান কয়েকজন প্লেয়ার বলা হয় যে ও শূন্য রানে আউট হয়েছে, ওগুলোকে থাপ্পড় মারা হয়েছে। এইটা আমার অস্ট্রেলিয়ান প্লেয়ারটার নাম মনে নাই, বাট ও এই ধরনের অভিযোগটা করছিল যে আহ হারার কারণে ওনার ওকে থাপ্পড় দিছে। এবং এই ইন্টেন্সিটির জন্য প্লেয়ারদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট ইভেন্চুয়ালি নষ্ট হয়, যেটা কোহলি আর গম্ভীরের
যে প্রবলেমটা আমরা দেখতে পারি সেইটা একটা ওয়ার্ল্ড কাপেরই আসলে কাহিনী। কিন্তু এই মানে কি বলি আইপিএল এরই একটা কাহিনী, ওই আইপিএল এর কাহিনীর মধ্যে গম্ভীর আর 2013-এ একটা বারবার ডিসপিউট হয়, বারবার ক্ল্যাশ হয়। এই বারবার ক্ল্যাশ হওয়ার মাধ্যমে এটা ইন্ডিয়ান টিমেও আমরা এটার ইফেক্ট দেখতে পারি। পোলার্ড একবার এই ইন্টেন্সিটির জন্য স্টার্কের দিকে ব্যাট ছুড়ে মারে, এমন ধরনের কাহিনী আলটিমেটলি আমরা দেখতে পারি। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, কিন্তু আইপিএল এর যে প্রসারটা, এই প্রসারটা আস্তে আস্তে যখন 2008 থেকেই শুরু হয়, 2015-16 থেকে অন্যান্য লিগ গুলাও এগুলাকে কভার আপ করা শুরু করে। এর আগে কি লিগ ছিল না? ছিল, বিগ ব্যাশ ছিল। কিন্তু এই যে টি-20 ফরম্যাটকে ফেমাস করে আলটিমেটলি আইপিএল, এবং ফুল ক্রিকেটের মার্কেটটাকেও নিয়ে নেয়। বাট ইন্টারেস্টিংলি, যেটা বললাম, গ্লোবাল প্রসারে বাকিরাও এটাকে ইউজ করা শুরু করে। ফর এন এক্সাম্পল, বর্তমানে সাউথ আফ্রিকার লিগ গুলাতেও এটা ইউজ হচ্ছে, বাংলাদেশেও বিপিএল হচ্ছে, ইউএই তেও লিগ হচ্ছে, সব জায়গাতেই লিগ হচ্ছে। এই লিগ গুলাতে আহ, যেটা বলতেছিলাম যে জেল ভাই, লিগ গুলাতে system। হ্যাঁ বলো। আচ্ছা, জেল ভাই একটা কথা, সেটা হয়তো 12টায় তো আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে ভাই, একটু যদি না, আমার একটু বাটার ক্লোজ বানিয়ে করা শেষ হয়ে যাবে, প্যারা নেই। যেত তো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, তো আইপিএল যেটা বলছিলাম, আইপিএল এ যেটা হয় সেটা হলো যে গ্লোবাল এক্সপ্যানশনও প্রচুর হয়, বিপিএল ও হয়। ভাই, কিন্তু হ্যাঁ বলো। হ্যালো। ভাই বলতেছিলাম, ওই আমাদের, জি জি ভাই, আমাদের তোমার ক্লাবের কথা। ওই জেনারেল সেক্রেটারি একটু হুম। কথা বলতো তো ভাই, যদি শেষ। ও আচ্ছা আচ্ছা, আমি এখন মেসেজ করছি। আচ্ছা, লাস্ট যেটা বলতেছিলাম যে গ্লোবাল এক্সপানশন হয় হুম, সাউথ আফ্রিকার লিগ গুলাতেও আমরা দেখতে পারি। কলকাতা নাইট রাইডার্স নিজেদের শেয়ার কেনা শুরু করছে, দিল্লি ক্যাপিটালস শেয়ার কেনা শুরু করছে। এর মাধ্যমে ক্রিকেটে প্রচুর টাকা ঢোকা শুরু করে, কিন্তু এথিক্স এর যেই দৈন্যতা, সেটাও আমরা বা প্রসার দেখতে পারি। এটাই আজকের পর্যন্ত কথাবার্তা, অনেকক্ষণ কথাবার্তা বললাম। থ্যাংক ইউ এভরিওয়ান। 4 মিনিট আছে, আমি শেষ করি। কারো ফার্দার কোশ্চেন থাকলে এটা আমার ফেসবুক আইডি, ইউ ক্যান রিচ আউট টু মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাদিয়া সিদ্দিকা, জেনারেল সেক্রেটারি রেড ডিবেটিং ক্লাব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে টাইম দেওয়ার জন্য, প্লাস হচ্ছে স্পোর্টস নিয়ে, দেন হচ্ছে পেট্রো ডলার নিয়ে অনেক কিছু নলেজ দেওয়ার জন্য। হয়তো সবাই আমরা অনেক উপকৃত হয়েছি। ফার্দার আরও সেশন করবো ইনশাল্লাহ ভাই আপনার সাথে। এতটা টাইম দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, প্লাস যারা সবাই সেশনটা করেছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ফার্দার আমাদের যে সেশনগুলো থাকবে সবাই জয়েন করে ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ। আরিফ, তুই বাকিটা কন্টিনিউ কর। হ্যালো আরিফ। আরিফ, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, আপনাকে শোনা যাচ্ছে ক্লিয়ার। আরিফ, এতক্ষণ কি শোনা যাচ্ছিল আমাকে? জি হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আরিফ হয়তো কোথাও চলে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর জিল ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ভাইয়া ফার্দার যদি আমাদের আরো প্রয়োজন হয় প্লিজ সেশন করিয়েন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, তাহলে আমি শেষ করছি। ওকে, আল্লাহ ওকে ভাই, হাফেজ। থ্যাংক। আসসালামু আলাইকুম ভাইয়া।